চ্যাপ্টারটা, তো এটা আজকে আলোচনা করব। তো এটাও তোমার CO2 তেই পড়ে। সো এটাকে আমরা বলতেছি গেম অথবা কি অ্যাডভার্সারিয়াল সার্চ। ঠিক আছে, আমরা সোফার যে সার্চগুলো করছি ওখানে আসলে আমাদের কেউ অপোনেন্ট বলে কেউ ছিল না, বাট অ্যাডভার্সারিয়াল সার্চ বা গেম যেটা কম্পিটিটিভ গেম যেগুলা, সেখানে আসলে তোমার কি থাকবে, একজন অপোনেন্ট থাকবে। তার মানে তুমি প্রবলেমটা সলভ করার জন্য একভাবে আঁকাবা, মানে তোমার এজেন্ট, এবং তার যে অপোনেন্ট থাকে ওই তোমার যে প্ল্যান সেখানে বাধা তৈরি করার জন্য বা তোমার পয়েন্টটাকে মিনিমাইজ করে দেওয়ার জন্য আরেকজন প্লেয়ার থাকে, সে তার অপোজিট দিকে প্ল্যান করতে থাকে। সো এখানে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট এক্সিস্ট করে। তো সাধারণত গেমের ক্ষেত্রে এনভায়রনমেন্টটা কেমন হবে, এটা অবশ্যই মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম টাইম এটা হচ্ছে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট হয়। তো মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট অ্যান্ড কম্পিটিটিভ কোঅপারেটিভ এনভায়রনমেন্ট এগুলো আমরা চ্যাপ্টার 2 তে পড়ে আসছি, সেগুলো নিয়ে আর নতুন করে কিছু আলোচনা করা নাই। সো গেমের ক্ষেত্রে যেটা হয় যে আসলে গেম কখন তোমার কম্পিটিটিভ হিসেবে মানে খুব বেশি জটিল হয়ে যায়, বা আমাদের কখন তোমার ধরো হয় না কিছু গেম আমরা অনেক সময় ধরে খেলি, আমরা রিয়েল লাইফে যেটা হয় যে সহজে ড্র হয় না বা এন্ড হয় না, তাই না? সেটা মানে কি, তার মানে দুজনই অপোনেন্ট প্লেয়ার এন্ড অপোনেন্ট দুজনই কিন্তু খুব ভালো কি করতে পারতেছে, প্ল্যান করতে পারতেছে বা মুভগুলাকে খুব ওয়াইজলি সিলেক্ট করতেছে। তো এরকম যখন হয় তখন কিন্তু গেমটা অনেক লম্বা সময় ধরে রান করে। সো সাধারণত দেখো যে হোয়াট মেক্স গেমস হার্ড, এটা কি হাউ ইউ শুড প্লে ডিপেন্ডস অন হাউ ইউ থিঙ্ক দ্য আদার পারসন উইল প্লে। হ্যাঁ, যে তুমি ফর এক্সাম্পল যে চেস খেলা, হ্যাঁ, চেস খেলার আগে প্রত্যেকটা গুটি মুভ করার আগে কিন্তু আমরা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে নিই। তাহলে কি করেছি তখন চিন্তা ভাবনাটা কি করি যে আমি আমার গুটিটা যদি মুভ করি তাহলে আরেকজন আমার যে অপোনেন্ট আছে সে তার এটার এগেইনস্টে কি মুভ দিতে পারে, পসিবল মুভ কি হতে পারে, সেটা কিন্তু অ্যানালাইসিস করে বা চিন্তা করে তারপরে আমাদের মুভটা দিতে হয়। and how the other person will play depends on how they think you will play, তাই না? একই জিনিস, মানে তোমার অপোনেন্ট আবার যখন মুভ দেবে সেও তখন একটা মুভ দেওয়ার আগে 10 বার চিন্তা করে নেয় যে আমি যদি এই মুভটা দেই তাহলে আমার অপোনেন্ট কি মুভ দিতে পারে। সো এখানে একটা জয়েন্ট ডিপেন্ডেন্সি কাজ করে। সো এআইতে আসলে গেমস এর কিছু প্রপার্টিজ বা কি বলা যায় ক্লাস বা টাইপস আছে, মেইনলি 4 টাইপস। একটা হচ্ছে তোমার পারফেক্ট ইনফরমেশন, ইমপারফেক্ট ইনফরমেশন, ডিটারমিনিস্টিক এন্ড নন ডিটারমিনিস্টিক। এগুলা বলতে গেলে আমরা যে চ্যাপ্টার 2 তে ফুললি, পার্শিয়াল, ডিটারমিনিস্টিক, নন ডিটারমিনিস্টিক ভাবেই ছিল, হ্যাঁ, ওখানে আমরা এগুলা দেখছিলাম এনভায়রনমেন্টের সাথে। এখানে হচ্ছে গেমস এর টাইপস। তো পারফেক্ট ইনফরমেশন হচ্ছে কাইন্ড অফ ফুললি অবজারভেবল, হ্যাঁ, এজেন্টস ক্যান লুক ইনটু দ্য কমপ্লিট বোর্ড, পুরা বোর্ডটা সে দেখতে পাচ্ছে। তার মানে হচ্ছে বোর্ড যে গেমগুলো আছে, হ্যাঁ। আর ইমপারফেক্ট তাহলে কি, যেটা হচ্ছে সে কমপ্লিট বোর্ডটা দেখতে পারবে না, ফুল ইনফরমেশন পাবে না, ডু নট হ্যাভ অল দ্য ইনফরমেশন। সাধারণত তোমার কার্ড গেমগুলো হচ্ছে তোমার ইমপারফেক্ট ইনফরমেশনের আন্ডারে পড়ে। ডিটারমিনিস্টিক, নন ডিটারমিনিস্টিক কি, এটা তো চ্যাপ্টার 2 তে ছিল। ডিটারমিনিস্টিক হচ্ছে তোমার স্ট্রিক্ট একটা প্যাটার্ন ফলো করে, যেমন যে তোমার চেস, চেকার, স্ট্রিক্ট একটা গো, এগুলো আমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো মুভ দিতে পারবো না, সবকিছুর জন্য ফিক্সড একটা মুভ থাকে না। আর নন ডিটারমিনিস্টিক কি হবে, এটা তোমার চান্সেস, যে কি বলে চান্স অফ লাক এখানে থাকে, র্যান্ডমনেস থাকবে যেটা, হ্যাঁ। নন ডিটারমিনিস্টিক গেম হচ্ছে র্যান্ডমনেস থাকবে, কিন্তু ডিটারমিনিস্টিকে কোনো র্যান্ডমনেস থাকবে না। সো কোন গেমগুলোতে র্যান্ডমনেস থাকে, কার্ড গেমগুলোতে না, যে ব্রিজ, পোকার, মনোপলি, এগুলো হচ্ছে তোমার কি নন ডিটারমিনিস্টিক গেম। এখন আমরা গেম নিয়ে আলোচনা করতেছি, কিন্তু গেমের ক্ষেত্রে তো কি হয়, এজেন্টকে সার্চ স্পেস পুরাটা সার্চ করে 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 তারপরে সলিউশনে আসতে হয়, তাই না? তো গেমের ক্ষেত্রেও তো সার্চ স্পেস এক্সিস্ট করে। তো এক্ষেত্রে based on the depending on the pattern of the game or types of the game তোমার এই সার্চ স্পেস অনেক
লার্জ হয়। ফর এক্সাম্পল আমরা যদি চেজের কথা চিন্তা করি, তো মনে আছে তোমাদের আমি যখন চ্যাপ্টার 3 পড়াচ্ছিলাম তখন কিন্তু ওই যে আমরা ব্রাঞ্চিং ফ্যাক্টর, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সাধারণত সার্চ স্পেস কি হয়? ব্রাঞ্চিং ফ্যাক্টর টু দি পাওয়ার ম্যাক্সিমাম ডেট অফ দ্য সার্চ ট্রি অথবা গেম ট্রি। ইন দিস কেস গেম ট্রি হবে। হ্যাঁ, আমরা যেহেতু গেম নিয়ে আলোচনা করতেছি। তো সাধারণত যেটা বলতেছিলাম যে আমাদের চেজের ক্ষেত্রে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। হ্যাঁ, চেজের ক্ষেত্রে হচ্ছে তোমার ব্রাঞ্চিং ফ্যাক্টর বি এর ভ্যালু, ব্রাঞ্চিং ফ্যাক্টর বি এর ভ্যালু হচ্ছে 35 এন্ড ম্যাক্সিমাম ডেথ, তার মানে টার্মিনাল নোড, তার মানে তোমার ধরো একদম লোয়েস্ট লেভেলে যেটা আছে এখানে আমাদের দেখা গেল তোমার টার্মিনাল স্টেট হচ্ছে কত 50 ইন কেস অফ চেজ। তাহলে তোমার চেজের ক্ষেত্রে তোমার সার্চ স্পেস হতে পারে দেখো কত বি টু দি পাওয়ার এম। সো বি এর ভ্যালু কত 35, আর এখানে 50 প্লাস 50 কেন বলতো? দুইটা অপোনেন্ট, এই কারণে। দুইটা অপোনেন্ট না, একজন অপোনেন্ট, একজন হচ্ছে তোমার প্লেয়ার আর একজন হচ্ছে অপোনেন্ট। হ্যাঁ, ওইটাই প্লেয়ার আর অপোনেন্ট। হ্যাঁ, ওটাই, হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে তুমি বলতে পারো দুজন প্লেয়ার, একজন হচ্ছে প্লেয়ার একজন অপোনেন্ট। সেই কারণে আমাদের কিন্তু এটা কত 50 প্লাস 50। সো এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। হ্যাঁ, তো পরবর্তীতে এই যে দেখো 50 প্লাস 50 আসছে না, এটা দেখবো যে আমরা একটা সময় পরে গিয়ে একটা অ্যালগরিদম আসবে যেটা দিয়ে আসলে এটাকে অনেক বেশি এফিশিয়েন্ট করে ফেলা হয়েছে। হ্যাঁ, সেই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করার পরে দেখবো এটা কমে গিয়ে একটু মানে 50% কমে যাবে, তো পরে দেখবো। সো বেশ কিছু গেম ছিল, হ্যাঁ, মানে কম্পিউটার গেম কিছু যেটি অলরেডি আমাদের হিস্ট্রি, এআই তে হিস্ট্রি জায়গা করে রাখছে। তার মধ্যে কয়েকটা আমি তোমাদের বলছিলাম। অথেলো অনেক পুরনো একটা গেম, হ্যাঁ, অনেক আগের একটা গেম। কয়েকটা গেম সম্পর্কে তোমরা এখানে জানো, চেস চেকার ছিল তো জানো, গো তোমাদের ক্লাসে প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছিল। এখন গেমের ক্ষেত্রে আমাদের আসলে একই, আমরা নর্মাল সার্চে যেরকম করছি এখানে আমাদের কাইন্ড অফ স্টেট গুলা, হ্যাঁ, তারপরে তোমার ফাংশন গুলো অনেকটা কাছাকাছি, হয়তো নামটা একটু ডিফারেন্ট। যেমন এক্ষেত্রে আমার কি থাকবে, যেহেতু আমাদের দুজন প্লেয়ার, তো আমরা এখানে দুজন প্লেয়ারকে একজনকে ম্যাক্স একজন হচ্ছে মিন, এভাবে দুজনকে দুটা নাম চিন্তা করতে পারি এবং তাদের নামটা আসলে তাদের অ্যাক্টিভিটির সাথে রিলেটেড। যেমন ম্যাক্স কি করে, অলওয়েজ তার পে অফ ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ করে, আর মিন হচ্ছে মিনিমাইজ করে। আর আমাদের অন্যান্য যে স্টেট গুলা ছিল যে কোথা থেকে শুরু হবে সার্চ করা, তো সেক্ষেত্রে ইনিশিয়াল স্টেট থাকবে, তারপর তোমার একটা সাকসেসর ফাংশন থাকবে যেটা তোমার একটা পেয়ার অফ ভ্যালু রিটার্ন করে, মুভ, এবং সে কোন স্টেটে যাচ্ছে। টার্মিনাল টেস্ট দিয়ে আমরা কি করব, ওখানে ছিল মনে হয় কি ছিল গোল টেস্ট, আর এখানে আছে টার্মিনাল টেস্ট। টার্মিনাল টেস্ট হচ্ছে তোমার এটা ডিটারমাইন করবে ওয়েদার দ্য গেম ইজ ওভার, মানে আমরা একদম লাস্ট স্টেটে চলে গেছি, লিফ লেভেলে চলে গেছি। এন্ড নতুন যে থিংটা আছে ইউটিলিটি ফাংশন। ইউটিলিটি ফাংশন আসলে কি, এটাকে অনেক সময় পে অফ ফাংশনও বলা হয়। এই যে এখানে দেখো পে অফ ফাংশন বা ইউটিলিটি ফাংশন, এটা কি করে অ্যাসাইন এ নিউমেরিক্যাল ভ্যালু টু দ্য টার্মিনাল স্টেট। তার মানে আমাদের যে তোমার গেম ট্রিটা হবে একদম শেষে যে নোটগুলো থাকে এগুলাকে আমরা বলি হচ্ছে টার্মিনাল স্টেট, মাথায় রেখো। হ্যাঁ, এই শেষে একদম লাস্ট লেভেলে বা লিফ লেভেলে যে নোটগুলো থাকে তাদেরকে বলা হয় টার্মিনাল নোট অথবা টার্মিনাল স্টেট। এবং এই টার্মিনাল স্টেট গুলাকে নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করা হয় ফর দ্য সিমুলেশন। সো এই অ্যাসাইনমেন্টটা হয় হচ্ছে ইউটিলিটি ফাংশনের মাধ্যমে, ঠিক আছে।
তো কি ভ্যালু অ্যাসাইন হবে এটা জাস্ট কাইন্ড অফ অ্যাজাম্পশন। হ্যাঁ, আমরা লাইক বিভিন্ন সিচুয়েশনের জন্য ভ্যালু ধরতে পারি। উইনিং এর জন্য ধরো প্লাস পজিটিভ, লস হয়ে গেলে সে হচ্ছে নেগেটিভ, ড্র হলে 0 হতে পারে, ঠিক আছে, টাই হলে 0 হতে পারে, এরকম। আবার কখনো একটা স্পেসিফিক ভ্যালু ধরতে পারো। সো মোট কথা হচ্ছে তোমার একেবারে লিফ লেভেলে যেটা থাকবে, যে নোটগুলো থাকবে তারা হচ্ছে টার্মিনাল নোড অথবা টার্মিনাল স্টেট। আর এই নোটগুলোতে একটা নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করা হয় কার মাধ্যমে? ইউটিলিটি ফাংশনের মাধ্যমে। এন্ড এই নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে এনিথিং, বাট এটা বিভিন্ন সাইন সহ। হ্যাঁ, কারণ তোমার যে একটা হচ্ছে বোঝাচ্ছে গেমের যে তোমার এন্ড একটা আইদার উইন হবে অথবা লস হবে অথবা টাই হবে। সো গেমের ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে আমরা জিরো সাম গেম বলি। জিরো সাম গেমটা কি? এটাকে যদি যেমন এইখানে আমি দেখি জিরো সাম গেমটা হচ্ছে কি তোমার জেনারেল গেম। দেখো এই যে জেনারেল গেম, যে তুমি এবং তোমার অপোনেন্ট, জেনারেল গেম হচ্ছে যে যার, ফর এক্সাম্পল যে যেটা ট্রেজার হান্ট করতেছে সেটাই শুধু নেবে। যেমন ওর হচ্ছে অরেঞ্জ কালার, ওর গ্রিন কালার। আর জিরো সাম গেমে যেটা হচ্ছে তোমার ফর এক্সাম্পল একটা জিনিস নেই, একটাই গোল, ওটা হচ্ছে তুমি এবং তোমার অপোনেন্ট কি করতেছো? ফাইট করতেছো ওটাকে অ্যাচিভ করার জন্য। তো জিরো সাম গেমটার নাম কিভাবে আসছে? In zero-sum game, each agent's gain or loss of utility is exactly balanced by the losses or gains of the utility of other agent. তার মানে ফর এক্সাম্পল যে অরেঞ্জ কালার যে আমার কি আছে এজেন্ট আছে, তার টোটাল যে গেইনটা হলো অথবা লস যা হলো, তার অপোনেন্টেরও সেম ওই একই পরিমাণ লস বা কি হবে? গেইন হবে। এবং এটাকে যখন সাম করা হবে তখন আসলে এটা 0 হয়ে যায়। তার মানে ওর যদি হয় +20, ওর হয়ে যাবে -20। এবং ইন দিস কেস যদি তুমি এটাকে সাম করো তাহলে কি হবে? 0 হবে না? সো এই জন্য আসলে এটাকে জিরো সাম গেম বলা হয়। এটা একটা এক্সাম্পলে যাই। ম্যাম, মনোপলিও কি তাহলে জিরো সাম? মনোপলি তো আসলে আমার খেলা হয় নাই, বাট এটা একটা কার্ড গেম, তাই না? কারণ এটার মধ্যে তো মানে হ্যাঁ, বোর্ড গেম। হ্যাঁ, কারেন্সি যা আছে, একজন চায় যে সব কারেন্সি তার কাছে সবচেয়ে বেশি কারেন্সি নেওয়ার চেষ্টা করে, অন্যদের হারানোর, তাদের মানে কি করে দেউলিয়া করার চেষ্টা করে। তো বেসিক্যালি এটা একটা জিরো সাম গেমস চিন্তা করা যায় নাকি? মনোপলি আমার অবশ্য খেলা হয় নাই। তুমি যে কনসেপ্টটা বললা তাতে তো চিন্তা করা যায়। ওটা একটা বোর্ড গেম না? একটা বোর্ড। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখো, যে আমরা যদি এটা দুজন প্লেয়ার সাপোজ রেড অ্যান্ড ব্লু, হ্যাঁ, রেড অ্যান্ড ব্লু এবং অ্যাক্টিভিটি আছে ধরো এদিকে আছে আমার 1 and 2 আর এদিকে আছে হচ্ছে ABC। তো প্রত্যেকটা সেলে দেখো, প্রত্যেকটা সেলে কিন্তু কি আছে? রেডের যে পরিমাণ গেইন, তোমার ব্লুর হচ্ছে সেম পরিমাণ কি লস, তাই না? তো এটাকে তুমি যদি সাম করো তাহলে কিন্তু কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে, কাইন্ড অফ 0। মানে এটাকে আমরা জিরো সাম গেমের এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারি। কিন্তু যদি আমরা বলি যে রেডের জন্য কোনটা মোর বেনিফিটেড, কোন অ্যাকশনটা মোর বেনিফিটেড, ধরো রেডের যে পয়েন্টগুলা, রেড পয়েন্ট, হ্যাঁ, এখানে 30, এখানে 20, কত? এটা হচ্ছে তোমার পজিটিভ, যেহেতু তাহলে এটা উইন হয়েছে, তার মানে 50। আর লস কত? নেগেটিভটাকে আমরা লস ধরতেছি, নট লস হচ্ছে মাত্র কত? 10। তাহলে এটা কিন্তু ওর মানে লস যা হচ্ছে তার থেকে পজিটিভ মানে গেইনের ইয়েটা, ইউটিলিটি ভ্যালুটা বেশি। সো এই ক্ষেত্রে আসলে রেটের জন্য অ্যাকশন 1টা মোর হতে পারে, বেনিফিশিয়াল হতে পারে। সেম ওয়েতে ব্লুর জন্য, তোমার ব্লুর জন্য খুব বেশি আর নাই। ধরো এখানে এটা তো লস হয়ে যাবে, তাই না? অ্যাকশন এ তো সিলেক্ট করে ওর কোনো বেনিফিট হবে কি? কারণ ওর নেগেটিভ ভ্যালু কত? 30। এখানে তোমার স্টিল 10 লস হয়ে যায়। এখানে তোমার কি ইকুয়াল আছে না? মানে যা আর্ন তাই তোমার কি এক্সপেন্স। সো ওর জন্য ব্লুর জন্য সি হতে পারে একটা গুড অপশন। এটা মনে হয় আগে কোনো ইয়াতে রয়ে গেছিল।
এখন এই পে অফ ম্যাট্রিক্স আমরা নিজেরাই জেনারেট করতে পারি, নিজেরাই জেনারেট করতে পারি। হাউ? ফর এক্সাম্পল, খুব কমন একটা গেম আমরা চিন্তা করতেছি, খুবই মানে খুব সিম্পল এবং কমন, যে রক পেপার সিজার্স যে গেমটা আছে, সেখানে যদি আমরা একটা পে অফ ম্যাট্রিক্স জেনারেট করতে চাই, এটা যদি আমরা ম্যাথ করার সময় কে ম্যাপ কি বলে কে ম্যাপই তো না, তোমার হচ্ছে কে ম্যাপ বলে না, ভুলে গেলাম তো। মানে ওর সাথে ওর এবং ওর সাথে ওর, এভাবে করে প্রত্যেকটার সাথে আমরা কি দেখবো, ওদের রিলেশনের উপর ভিত্তি করে পে অফ ভ্যালুটা অ্যাসাইন করে দিব। তো সাপোজ আমরা এক্ষেত্রে কি করলাম, পজিটিভ উইনের জন্য +1, লসের জন্য হচ্ছে -1, এন্ড টাই বা ড্র হলে হচ্ছে 0। তো তোমার এই কমন যে গেমটা, এটার ক্ষেত্রে আমাদের ইয়েটা কি, স্টেটমেন্টটা কি, সিজার্স কাট পেপার, তার মানে এটা একটা আমার কি, এটা একটা ফেস। সো এখানে সিজার্স কাট পেপার, তার মানে সিজার্স পেপারকে কাট করছে, তার মানে এখানে উইনার কে, উইনার সিজার, পেপার কাভার্স রক, তার মানে ক্ষেত্রে কে, পেপার হচ্ছে আমার উইনার, অ্যান্ড রক স্ম্যাশেস সিজার্স, তার ক্ষেত্রে রক হচ্ছে আমার কি, উইনার। সো এখন আমরা যখন এই যে প্রত্যেকটার সাথে রিলেশন দেখবো, তাহলে রক এন্ড রক কোন রিলেশন কি আসছে আমাদের এই যে স্টেটমেন্টে? দেখো রক এন্ড রক কিছু নাই, দ্যাট মিনস এখানে টাই। দেখো যে গ্রিন এন্ড রেড দুজনে কিন্তু কি আছে, ড্র হয়ে গেছে। এন্ড এক্ষেত্রে তোমার কি, রক এন্ড পেপারের সাথে আসছে না, এই যে পেপার কাভার্স রক, তার মানে এক্ষেত্রে রক কি করতেছে তোমার লস, বাট আমরা এখানে শুরু করতেছি রক থেকে পেপারে। তো রক যেহেতু আগে, এই জন্য দেখো -1, আর পেপার হচ্ছে কি +1, বিকজ পেপার হচ্ছে উইনার, পেপার রকে কাভার করছে, সো পেপার হচ্ছে উইনার। এটা কি বোঝা গেছে? একটা যে কোনো একটা কলাম বুঝলে, রো বুঝলে তোমরা বুঝে দেবা। বুঝতে পারছো এটা? দেন রক এন্ড সিজার্স এর সাথে আছে, হ্যাঁ যে আছে। এক্ষেত্রে আমার রক স্ম্যাশেস সিজার্স, দ্যাট মিনস রক হচ্ছে তোমার উইনার হিসেবে চিন্তা করব, দ্যাট মিনস +1, এন্ড সিজার্স হচ্ছে তোমার কি, -1। এইভাবে করে আমরা কি পাচ্ছি, প্রত্যেকটা সেলে কাইন্ড অফ আমরা জিরো সাম গেমের কনসেপ্টটা পাচ্ছি, যে দুজনেরই একজনের যে পরিমাণ লস বা গেইন হচ্ছে, অপোনেন্টেরও সেম পরিমাণ লস বা গেইন হচ্ছে। এটা হচ্ছে প্রিজনার্স ডিলেমা। আমি একটু আগে যাই। তোমাদের এক্ষেত্রে কোশ্চেন থাকতে পারে কি, যে তোমার পে অফ ম্যাট্রিক্স জেনারেট করা লাগতে পারে কোনো পার্টিকুলার গেম কেস স্টাডির উপরে ভিত্তি করে। জিরো সাম গেম খুব কমন একটা কোশ্চেন, এটা তোমার দুইটা কোশ্চেন হতে পারে, যে জিরো সাম গেম সম্পর্কে তুমি ডিটেল এক্সপ্লেইন করো উইথ এক্সাম্পল, আবার হতে পারে জিরো সাম গেম এন্ড জেনারেল গেমের ভিতরে পার্থক্যটা কি, এটা হতে পারে কোশ্চেন। এখন আমরা আসতেছি হচ্ছে তোমার গেমের ক্ষেত্রে কি কি থাকে, এটাও আমাদের অনেকটা জেনারেল সার্চের মতোই। দুজন প্লেয়ার থাকবে, যেহেতু এখানে মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট, সেট অফ পজিশনস থাকবে, তার মানে স্টেট অফ দ্য গেম, হ্যাঁ, স্টার্টিং পজিশন কোথা থেকে শুরু হবে। তো যদি পি হয় আমার টোটাল সেট অফ দ্য অল দ্য পজিশনস, তাহলে স্টার্ট হবে কি একটা পার্টিকুলার কি স্পেসিফিক বা পার্টিকুলার একটা স্টেট, যেটা সাবসেট অফ পি, ক্যাপিটাল পি না। টার্মিনাল পজিশনস থাকবে, এটাও তোমার একটা, এটা হচ্ছে কি বিলংস টু পি, এটা হচ্ছে সাবসেট অফ পি। তারপরে কিছু এজ থাকবে, ম্যাক্স এর জন্য কিছু এজ থাকবে, এবং তোমার মিনের জন্য কিছু এজ থাকবে। ইউটিলিটি বা পে অফ ফাংশন দিয়ে আমরা কি করি, টার্মিনাল স্টেট বা টার্মিনাল নোডগুলোতে নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করি। সেগুলো কমনই এটা মোটামুটি আলোচনা হয়েছে। যেখানে দেখো সবসময় যে একই ধরবো নট নেসেসারি, এটা আমরা অ্যাসাম করে নিই। হ্যাঁ, কাজ করার সময়, ইনিশিয়াল করার সময়, তোমরা যখন গেম ইমপ্লিমেন্ট করবা ল্যাবে একটা, তখন এগুলা অ্যাসাম করে নেওয়া, উইনের জন্য একটা, লসের জন্য একটা, এবং টাইয়ের জন্য একটা। সো আমরা একটা এক্সাম্পলের দিকে চলে যাই আস্তে আস্তে। হ্যাঁ, গেম ট্রি।
সাপোজ খুব কমন একটা গেম টিকট্যাক টয়। টিকট্যাক টয় আমাদের খুব পরিচিত গেম। তো এটার জন্য আমরা কি করবো, প্রথমে একটা সার্চ ট্রি বা গেম ট্রি আমাদের জেনারেট করতে হবে। তো আগে পেজ আমরা পড়ে আসলাম কি যে আমাদের মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট যেহেতু, সেখানে আমাদের দুজন প্লেয়ার থাকে, একজন হচ্ছে ম্যাক্স, একজন হচ্ছে মিন। আর আমাদের সবসময় প্লেয়ার স্টার্টিংটা হবে হচ্ছে উইথ প্লেয়ার ম্যাক্স। ফার্স্ট মুভটা দেখা হচ্ছে তোমার ম্যাক্স। অ্যান্ড কি করে, ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য রেজাল্ট অফ দ্য গেম ট্রি, অ্যান্ড মিন কি করে, মিনিমাইজ করে। সো এই জন্য আসলে ওদের নামটা ওভাবেই করা, ম্যাক্স অ্যান্ড মিন। অ্যান্ড অ্যালগোরিদমটার নামও হচ্ছে তোমার মিনিম্যাক্স অ্যালগোরিদম। অ্যালগোরিদমটার নামও হচ্ছে মিনিম্যাক্স অ্যালগোরিদম। এটাতে যাওয়ার আগে আমি এখানে দেখি, এখানে দেখো প্রথমে আমরা যখন এটা কি 3x3 তাই না, 3x3 যেহেতু টিকট্যাক টয়, এখানে আমাদের কয়টা ঘর তৈরি হবে, 9টা। তো তুমি যখন প্রথমে কেউ মুভ দেবে না, ম্যাক্স তো কোনো মুভ দেয় না, মিনও কোনো মুভ দেয় না, তখন আমার 9টাই খালি আসছে না। তো আমরা একটু আগে পড়ে আসলাম কি, ফার্স্ট মুভটা অলওয়েজ কে দিবে, ম্যাক্স দিবে। তো ম্যাক্স যখন ফার্স্ট মুভ দিবে তখন তার 9টা ঘরের অ্যাভেলেবল যে কোনো ঘরে সে মুভ দিতে পারে, রাইট? ঠিক কিনা? 9টা ঘরে যে কোনো, তোমরা জাস্ট ইমাজিন করো তুমি এবং তোমার ফ্রেন্ড খেলতেছো, তো 9টা ঘরে যে কোনো জায়গায় তুমি তোমার পিসেসটা বা গুটিটা বসাতে পারো। এরপরে কার টার্ন, এটা কিন্তু অবশ্যই গেম হচ্ছে বাই টার্ন অ্যাক্টিভিটি, এটা ফলো করবে। তার মানে একজনেরটা শেষ হলে আরেকজনেরটা শেষ হলে আবার আগের জন, এভাবে করে বাই টার্ন প্রসেসটা কন্টিনিউ হবে। তো যখন ম্যাক্স তার গুটি বসে ফেললো, দেখো যে প্রত্যেকটা ঘরে, যেহেতু এটা কত 3x3, তাহলে 9টা চাইল্ড তৈরি হবে না, সে এখানে বসাতে পারে, এখানে বসাতে পারে, মানে এভাবে করে 9টা চাইল্ড হতে পারে কম্বিনেশন টোটাল। তো 9টা চাইল্ড মানে জেনারেট হওয়ার পরে এরপরে টার্নটা কার, ম্যাক্সের পরে কার টার্ন, মিনের না? ম্যাক্স খেলার পরে এরপরে কার কাছে যাবে এটা বলো, মিনের কাছে তো। আচ্ছা, মিনের কাছে যখন গেল তখন কি ও পুরো বোর্ডটা পাচ্ছে নাকি সে একটা করে কম পাবে? একটা করে কম পাবে, অবশ্যই কম পাবে, কারণ ম্যাক্স তার মুভটা দিয়ে ফেলছে, তো একটা ঘর অলরেডি ফিল আপ হয়ে গেছে। তো এইভাবে করে দেখো মিনের কাছে যখন আসলো সেইভাবে পাচ্ছে। এখন এখানে দেখো মিন তার কি, সাপোজ সে হচ্ছে তোমার ও নিচ্ছে আর হচ্ছে এক্স, তো সেটা তার গুটিটা বসানোর পরে এখন এটা কত হিউজ হয় আমি তোমাদের এটা বলতে চাচ্ছি যে এই একটা থেকে ও আবার কয়টা পাবে, 8টা। তার মানে কি এই 8টা ঘরের যে কোনো ঘরে মিন তার গুটি বসাবে নাকি? তাহলে এখান থেকে 8টা চাল তৈরি হবে, এখান থেকেও 8টা চাল তৈরি হবে, এখান থেকেও 8টা চাল তৈরি হবে। চিন্তা করতেছো এটা কত বড় একটা গেম ট্রি জেনারেট হবে। কিন্তু আমরা জাস্ট একটা খুবই সিম্পল 3x3 গেম টিকটক টয় নিচ্ছি। তো এখানে তো আসলে একটা স্লাইডে এটা পুরোটা দেখানো সম্ভব না, এখানে দেখো যে ডট ডট দেওয়া আছে, তার মানে প্রত্যেকটা থেকে সে 8টা করে পাচ্ছে, এরকম আরো বাকি 8টা থেকে আরো 8টা করে পাচ্ছে। এটা যদি খাতা কখনো নিজেরা ড্র করো তাহলে বুঝতে পারো যে কত বড় একটা ট্রি হয়। সো মিনের কাজ শেষ, এরপরে বাকি পরের টার্নটা কে দিবে, ম্যাক্স। ম্যাক্স এখন কি পাবে, এখানে ছিল 9, এখানে 8, এখানে কত 7টা, কারণ বাকি দুটো ঘর ফিল আপ, বুঝতেছো? তো এখানে কি হবে, আগের মতোই ম্যাক্স কি করবে, এই 7টা ঘরের যে কোনো জায়গায় বসাতে পারে, তার মানে এখান থেকে 7টা চাল তৈরি হবে, এখান থেকে 7টা, এখান থেকে 7টা, এইভাবে করে বাকিগুলো থেকেও 7টা করে চাল জেনারেট হবে। সেইভাবে করে চলতে থাকবে। হ্যাঁ, এরপরে মিনিট টার্ন আসবে কখন, একদম যখন আমরা টার্মিনাল স্টেটে পৌঁছে যাব। তো এখন আগের পেজে যাই, দেখো ইউটিলিটি ফাংশন আমরা বলতেছি যদি উইন হয় তখন আমরা +1, যদি লস হয় তাহলে আমরা -1, আর যদি টাই বা ড্র হয় তাহলে 0। তো সেক্ষেত্রে আমাদের দেখো যে ইউটিলিটি যে আমরা এখানে কি বসা দিছি, -1, 0 আর +1। তো এখন আমাদের গেম কখন ওভার হবে বলতো,
গেম ওভার হবে কখন? সাধারণত আমরা যখন এগুলো খেলি নিজেরাই, কখন ওভার হয়? যখন যদি অপোনেন্ট 3টা রো মানে ম্যাচ করে ফেলতে পারে তার গুটি দিয়ে। হ্যাঁ, সাপোজ ধরো মিনের সাপোজ ধরো হচ্ছে ও, হ্যাঁ, তো সে যদি তোমার কি বলা যায় যে কোনো ডিরেকশনে, আমি সেটা ডায়াগোনাল হোক, ভার্টিক্যাল হোক, তারপর হচ্ছে তোমার কি হরিজন্টাল হোক, স্ট্রেট হোক, এভাবে যদি সে তার সেম পিসেস গুলা দিয়ে কি পায়, সেম পিসেস গুলা পায় এই ডিরেকশন গুলাতে, তাহলে আমার গেম ওভার হবে। অথবা ম্যাক্সও যদি তার পিসেস গুলা এইভাবে ডায়াগোনাল, স্ট্রেট, ভার্টিক্যাল, হরিজন্টালি তার পিসেস গুলা পায়, তাহলে আমার গেম ওভার হবে। অথবা যখন আমার কি হবে, পুরাটা দেখো এখানে হচ্ছে তোমার মিন উইনার হয়েছে, তাই না? আর এখানে ম্যাক্স উইনার হয়েছে যে ডায়াগোনালি, বুঝতে পারছো? আর এখানে হচ্ছে এভাবে হয়েছে মিন। আরেকটা দেখো মাঝখানে যেটা টাই বা কি বলতেছি ড্র, সে কি করতেছে এখানে আমার পুরাটা, কেউ কিন্তু উইন হয় নাই, কেউই কিন্তু উইন হয় নাই, এখানে পুরাটা ফিল আপ হয়ে গেছে। তার মানে কোথাও আমার কোনো নন এমটি সেল নাই, ঠিক আছে? এগুলো তোমার ইমপ্লিমেন্টেশন যখন করবা, কখন গেম ওভার হবে তখন এই কন্ডিশন গুলো দেয়া লাগে। যদি কোনো নন এমটি সেল না থাকে তাহলে আমাদের কি গেম ওভার হবে না, বুঝতেছো? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাম, শোনা যাচ্ছে। সো এই সিচুয়েশন গুলাতে আসলে আমাদের কি গেম ওভার হবে। তো এখানে দেখো একটার জন্য মাত্র আমরা একটা পার্টিকুলার ইয়েতে গেছি, একটা চাইল্ড ধরে। তো এইভাবে করে প্রত্যেকটা যখন সলভ হবে তখন আলটিমেটলি আমরা যখন সিমুলেশন অ্যাপ্লাই করব, ম্যাক্সের একটা ভ্যালু চলে আসবে বা মিনির একটা ভ্যালু চলে আসবে, মানে গেমে কে উইনার হলো বা কে ইয়ে হলো। সেটাই তখন যাবো সেটার এক্সপ্লেনেশন। আমি এখান থেকে সরাসরি এখন এক্সাম্পলে যেতে চাই সিমুলেশনের। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের ইয়েতেও লাগবে। আচ্ছা, এটা থাকুক, এটা আমার এক্সপ্লেন করতে সুবিধা হবে। তোমাদের যখন ল্যাবে গেম ইমপ্লিমেন্ট করবা তখন এই ফাংশনটা কাজে দিবে। যে একটা নোড, সাপোজ একটা নোড এস, ওই নোডের ইউটিলিটি ভ্যালু কি হবে? ইউ হচ্ছে তোমার ইউটিলিটি ভ্যালু। তোমাদের কি এটা বুঝতে সমস্যা হচ্ছে? আমার একটু লেখা আছে তো, এটা সাধারণত আমরা এইভাবে লিখবো, ইউটিলিটি ভ্যালু অফ নোড এস। ইউ হচ্ছে ইউটিলিটি ভ্যালু মিন করছে, এস হচ্ছে যে কোনো একটা স্টেট বা নোড, হ্যাঁ, যে কোনো একটা স্টেট বা নোড। তো এখন এস কিন্তু তিনটা সিচুয়েশন হতে পারে। এস যদি নিজেই হয় তোমার একটা কি টার্মিনাল নোড বা টার্মিনাল স্টেট। টার্মিনাল মানে কারা? একদম লিফ লেভেলে যারা আছে, তাই না? টার্মিনাল নোড বা টার্মিনাল স্টেট কারা? একদম তোমার ট্রির, গেম ট্রির লিফে যারা আছে। একটু আগে তো এটা ড্র করলাম, এভাবে ডট 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 দিয়ে একদম নিচে যারা থাকে, হ্যাঁ, তারা কি আমার টার্মিনাল নোড বা টার্মিনাল স্টেট। এখন এস যদি হয়, এই যে এস যদি হয় আমার টার্মিনাল স্টেট বা টার্মিনাল নোড, তাহলে তার ইউটিলিটি ভ্যালু কি হবে? ওর নিজের যে ইউটিলিটি ভ্যালু সেটাই। কারণ আমরা একটু আগে দেখলাম যে ইউটিলিটি ফাংশন বা পে অফ ফাংশন দিয়ে আমরা কি করি, এই লিফ লেভেলের নোডগুলোকে একটা নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করি, +1, -1, +92, 192 এরকম। সো ইন দ্যাট কেস আমাদের কোনো হিসাব নাই, সরাসরি ওর ইউটিলিটি নোডের যে ভ্যালু থাকবে সেটাই বসে যাবে। আর যদি হয় আমার এস যদি হয় তোমার একটা মিন নোড, ইফ এস ইজ এ মিন নোড, তখন কি হবে? তখন হবে হচ্ছে এস এর যে চাইল্ডগুলো থাকবে তাদের যেই মিনিমাম ভ্যালুটা, তাদের যে ভ্যালুটা তার মধ্যে মিনিমাম ভ্যালুটা রিটার্ন হবে। সাপোজ ধরো এটা হচ্ছে আমার এস, হ্যাঁ, এবং এই হচ্ছে একটা তোমার মিন নোড। তার ওর যে চাইল্ডগুলো আছে 2, 3, -1, সেখান থেকে মিনিমাম ভ্যালুটাই হয়ে যাবে কি এস এর ইউটিলিটি ভ্যালু। তাহলে এখানে মিনিমাম ভ্যালু কোনটা? 1 তো আমার এস এর ভ্যালু হয়ে যাবে কি -1, যদি এটা এস হয় একটা মিন নোড। হাউ ইট ইজ ইফ এস ইজ এ ম্যাক্স নোড? উল্টাটা হবে, ও যদি ম্যাক্স হয়, এই যে এখানে আছে দেখো, এস যদি আমার ম্যাক্স হয় তাহলে ওর যে চাইল্ড গুলো আছে
2 3 -1 তার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা রিটার্ন করবে। এটা হচ্ছে মিন আর ম্যাক্স এর কাজ, মানে পার্থক্য। মিন আর ম্যাক্স এর পার্থক্য, ম্যাক্স অলওয়েজ তার চাইল্ডগুলোর মধ্যে যে চাইল্ডের ভ্যালু সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু ওটাকে রিটার্ন করে। তার মানে 2 3 -1 এর মধ্যে সে 3 কি বেছে নেবে। আর মিন কি করে, তার যে চাইল্ডগুলো আছে সেই চাইল্ডের যে ইউটিলিটি ভ্যালুগুলো আছে সেখান থেকে সবচেয়ে কম যার তাকে রিটার্ন করে। বুঝা গেছে কি? এটা কিন্তু পুরো চ্যাপ্টারে এটা এই কনসেপ্টই লাগবে। আর যদি সে এস যদি সরাসরি তোমার টার্মিনাল নোড হয়, তাহলে সাধারণত টার্মিনাল নোড কি একদম লিফ লেভেলের যে নোড, সেখানে যে পার্টিকুলার ভ্যালুটা অ্যাসাইন করা থাকবে সেটাই হবে তার কি ইউটিলিটি ভ্যালু। এই পরে দুটো বুঝা গেছে কি? এটা লাগবে পরে, এখনই আমরা সিমুলেশন করব। এটা বুঝছো? যদি নোড হয় এস, সাপোজ একটা নোড বা স্টেট, সে যদি হয় মিন, তাহলে সে কিভাবে তার ভ্যালুটা ক্যালকুলেট হয়? তোমরা রেসপন্স না করলে তো আগাতে পারবো না আমি। এস যদি হয় আমার একটা মিন নোড, তাহলে তার এই নোডের ভ্যালু কি হবে সেটা কিভাবে ক্যালকুলেট হবে? সবচেয়ে মিনিমাম ভ্যালুটা, তার যতগুলা চাইল্ড থাকবে, যদি তার 10টা চাইল্ড থাকে, ওই 10টার মধ্যে সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা সেটাই হবে এস নোডের ভ্যালু, ইউটিলিটি ভ্যালু। ওকে, তাহলে ম্যাক্স হবে কি উল্টাটা। এস যদি হয় একটা ম্যাক্স নোড, তাহলে তার যতগুলা চাইল্ড আছে তাদের মধ্যে সবচাইতে ম্যাক্সিমাম যে ভ্যালুটা ওটাই হয়ে যাবে তোমার এস এর কি ইউটিলিটি ভ্যালু। এখানে আসি, স্টার্ট করে দেখলাম, এটা থাকলে মুশকিল। এখানে দেখো ছোট্ট একটা ট্রি, হ্যাঁ ছোট্ট একটা ট্রি আছে এখানে। আমরা এটা হচ্ছে কি অলওয়েজ আমরা বলছিলাম না যে আমাদের ইয়াটা শুরু হবে ম্যাক্সকে দিয়ে। সো আমার এটা যেখানে সিম্বল আছে, সবসময় যে তোমার ডিফারেন্ট সিম্বল থাকবে নট নেসেসারি। পুরা ট্রি তোমার এরকম সেম নোট দিয়েও হতে পারে, সেম সিম্বল দিয়েও। হ্যাঁ, সবগুলো সার্কেল দিয়ে দিলাম, কিন্তু সেক্ষেত্রে তোমার কি করতে হবে, লেবেল করে নিতে হবে। প্রথমটা কি হবে ম্যাক্স, পরটা কি হবে মিন, ম্যাক্স একটা মিন, আর পরেরটা আবার কি হবে বলো, ম্যাক্স, আবার পরেরটা মিন, এবং সবার শেষে যে থাকে সে কি টার্মিনাল। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো এটার হাইট খুবই ছোট, একটা প্রথমে ম্যাক্স আছে, এরপরে মিন আছে, এরপরে টার্মিনাল আছে। এখন আমরা আসি যে নর্মাল একেবারে বেসিক মিনিম্যাক্স স্ট্র্যাটেজি, যেটা বেসিক মিনিম্যাক্স স্ট্র্যাটেজি কি করে, সে তার নোটের প্যাটার্নের উপর ডিপেন্ড করে নোট ভ্যালুটাকে আইডেন্টিফাই করে ফেলে। সো এটা আমাদের কি, এই নোটটা কি S1 কি নোট, মিন এর নোড, মিন নোট। S1 আমার মিন নোট, S2 আমার মিন নোট, এন্ড S3 আমার মিন নোট। তার মানে এটা হচ্ছে ম্যাক্স, এটা হচ্ছে আমার মিন, আর নিচে যেগুলো আছে দেখো এগুলো হচ্ছে টার্মিনাল স্টেট বা টার্মিনাল নোট। এখানে নামকরণ করা আছে T1 T2 T3 এরকম করে কয়েকটা নোট দেওয়া আছে। এখন অলওয়েজ টার্মিনাল নোডে কি থাকে, ইউটিলিটি ভ্যালু থাকে। মনে আছে যে ইউটিলিটি ফাংশন বা পে অফ ফাংশন বলছিলাম আগে একটা পেজে। সো এখানে ইউটিলিটি ভ্যালু অলরেডি অ্যাসাইন করা আছে। তাহলে S1 এর ভ্যালু কি হবে বলো, S1 এর ভ্যালু কি হবে, মিনিমামটা হবে -6, -6, মিন অফ, দেখো মিন অফ T1 T2 T3, অনেকদিন ধরে আমি ওয়াকম ইউজ করতেছি না। এরপর হচ্ছে তোমার মিন অফ কত 7, আমি একটা দেখাচ্ছি -6 হচ্ছে 4, ঠিক কিনা? দেন বলো কি আসবে, -6 আসবে না? -6, সো x হচ্ছে তোমার -6। সেম হইতে আমার S2 ভ্যালু কত হবে বলো, S2 এরটা হচ্ছে 3 আসবে মিনিমাম, 3, and S3 -10, -10, এটা বুঝে গেছো। And finally S not k,
এস নট এর ভ্যালু কি? এটা হচ্ছে ম্যাক্স না? তাহলে ওর ভ্যালু কত হবে? ওটা ম্যাক্সিমাম 3 আসবে নাকি? মানে S1 কত? 3 এক্স্যাক্টলি 3। বুঝছো? কারণ বাকিগুলা কি ওর থেকে অনেক ছোট। তো ম্যাক্স সবসময় তার চাইল্ড গুলার মধ্যে থেকে, তার যতগুলো চাইল্ড আছে তাদের মধ্যে সবচেয়ে বড় যেটা ওটাকে নিয়ে নিবে। ঠিক আছে? এটা তো ছোট, এরকম যদি গেম ট্রি, আসলে রিয়েল গেম ট্রি তো আরো অনেক বড় হবে, যেটা তুমি একটু আগে দেখলা মিনিমাম 3x3 টিকট্যাকটয় কত বড় হয় এটা, তাই না? আমরা তো জাস্ট একটা পোর্শনের, একটা চাইল্ডের একটা কর্নার ধরে আগেছি, পুরোটা ড্র করলে হিউজ। তো এই যে এখানে আমরা শর্টকাটে যেটা দেখছি ওটা এখানে আছে, যে ইফ ম্যাক্স গোস টু S1 মিন গোস টু T2, দেন আমরা কি করব, S1 এর ভ্যালু মিন বের করব, যেভাবে লিখলাম আমি, দেখো ওভাবেই। দ্যাট মিনস হচ্ছে -6, তো -6 মানে কি T2 কে রিটার্ন করছে, তাই না? এভাবে করে S2 এর জন্য হচ্ছে T4 ছিল, S3 এর জন্য হচ্ছে T6 ছিল, এন্ড ফাইনালি আমাদের S0 এর জন্য কে রিটার্ন করছে 3, দ্যাট ইজ S2। এখন আমরা অন্য একটা এক্সাম্পল দেখি। এখানে একটু আগেরটা থেকে হাইট একটু বেশি আছে, তাই না? হাইট একটু বেশি আছে। দেখো এখানে কিন্তু নোডগুলো একই না, এখানে কিন্তু কোনো রেক্টেঙ্গেল, সার্কেল, ট্রায়াঙ্গেল কোনো কিছু আছে না, সবই সার্কেল। তো আমরা কি করব, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী লেভেলিং করে নিব। যেমন ফার্স্ট লেভেলে কে থাকবে? ম্যাক্স, সেকেন্ডে মিন, আবার ম্যাক্স, আবার মিন, ম্যাক্স মিন, এভাবে করে সবার শেষে হবে কি টার্মিনাল নোড বা টার্মিনাল স্টেট। ঠিক আছে? এভাবে লেভেলিং যদি না থাকে তোমাদের, আমি থিওরির কথা বলছি, যদি থিওরিতে লেভেলিং ট্রি দেয়া আছে, গেম ট্রি দেয়া আছে, বাট লেভেলিং নাই, ইন দ্যাট কেস তোমাদের লেভেল করে নিতে হবে অবশ্যই। তো আমার ওই লেভেল অনুযায়ী, ওই লেভেলে যতগুলো চাইল্ড পড়ে তারা কিন্তু সবাই ওই লেভেলের আন্ডারেই থাকবে। যেমন এখানে দেখো, এখানে ম্যাক্স কি একটাই, এ, পরেরটা মিন আছে না, মিনে কারা পড়তেছে? BC। এখন BCর জায়গায় যদি আরো কিছু আসতো, 5টা 10টা, সবাই কিন্তু মিন প্লেয়ার হিসেবেই তারা খেলবে। আমার পরের লেভেল হচ্ছে ম্যাক্স, এখানে 4টা আছে, তারা 4জনই কিন্তু ম্যাক্স প্লেয়ার হিসেবে মুভগুলা দিবে। আর লাস্ট লেভেলে আছে যারা, তারা হচ্ছে টার্মিনাল নোড, এবং দেখো টার্মিনাল নোড গুলো কি আছে, টার্মিনাল ভ্যালুস বা পিও ভ্যালুস অ্যাসাইন করা আছে। তো এখানে সিমুলেশনটা অনেক ডিটেলসে আছে, এবং এটা কিন্তু বইয়ের না, হ্যাঁ, এটা নেট থেকে নেওয়া। সেখানে সিমুলেশনটা অনেক ডিটেলস আছে, এখানে খুব ভালো মতো একবার বুঝলেই তুমি এটা আর কখনো ভুলবা না। ফার্স্ট স্টেপে আমরা কি করতেছি, যে এন্টায়ার গেম ট্রিটা জেনারেট করতেছি এন্ড অ্যাপ্লাই দ্য ইউটিলিটি ফাংশন টু গেট দ্য ইউটিলিটি ভ্যালুস ফর দ্য টার্মিনাল স্টেট। তো এখন আমরা কি করতেছি, ইনিশিয়াল ভ্যালু আমরা ধরে নিব। সাপোজ তোমার ম্যাক্স কি করে, ম্যাক্স হচ্ছে তার ম্যাক্সিমামটাকে নিয়ে নেয় না, তো ওর জন্য ওস্ট কেস কি হবে? ম্যাক্সের জন্য ওস্ট কেস হতে পারে -ইনফিনিটি। আর মিন কি করে, সে মিনিমাইজ করে, তাই না? তো ওর জন্য ওস্ট কেস হতে পারে হচ্ছে তোমার +ইনফিনিটি, মানে উল্টাটা। তো এটা হচ্ছে আমরা ইনিশিয়াল করে নিলাম, ম্যাক্সের ইনিশিয়াল ভ্যালু। কারণ তুমি যদি ইনিশিয়াল ভ্যালু না করো, তাহলে তুমি কম্পেয়ার করবা কার সাথে? কম্পেয়ার করতে হবে এখানে। তো আমরা ম্যাক্সের জন্য একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিলাম, আর তোমার মিনের জন্য একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিলাম। ম্যাক্সের জন্য কত বললাম? -ইনফিনিটি, আর মিনের জন্য কি +ইনফিনিটি। এখন আমরা এটাকে, কখন রয়ে গেছে বলতে পারি না, সেভ করে ফেলছিলাম মনে হয় ভুলে, আছে নাকি না। সো প্রথমে আমরা কি করব, অ্যাসাইন করে ফেলবো। তো প্রথমে আমরা হচ্ছে ওখানে হচ্ছে তোমার এ ছিল কত, এই যে let us consider a is the initial state of the tree, এ থেকে শুরু হচ্ছে। সো এখানে আমার প্লাস নেগেটিভ ইনফিনিটি হচ্ছে মানে পজিটিভ ইনফিনিটি, এভাবে করে আমরা আগাচ্ছি। এখানে এসে দেখো ফর নোড ডি আমরা কতক্ষণ পর্যন্ত যাব, যখন টার্মিনাল নোডে পৌঁছাচ্ছি। টার্মিনাল নোডে পৌঁছানোর পরে আমাদের কাজ শুরু হয়ে যাবে। কেন? কারণ তার নিচে যে চালগুলো আছে সেগুলোতে আমার কি
ইউটিলিটি ভ্যালু বা পে ভ্যালু বা নিউমেরিক্যাল ভ্যালুটা অ্যাভেলেবেল। সো সেই ভ্যালু নিয়ে এখন আমি সিমুলেশনে যেতে পারবো। তো এখন ডি হচ্ছে কি বলতো, ম্যাক্স না? ডি কিন্তু ম্যাক্স। তাহলে দেখো ফর নোট ডি আমরা একটা জাস্ট ডিটেল দেখি। ম্যাক্স হচ্ছে তোমার কার, ওর হচ্ছে লেফট চাইল্ড কত, -1 ম্যাক্স, আর ওর ইনিশিয়াল ভ্যালু কত ছিল, -ইনফিনিটি, আর ওর রাইট চাইল্ড কত 4, এবং ওর ইনিশিয়াল ভ্যালু কত ছিল, -ইনফিনিটি। ঠিক আছে, তার মানে মোট কথা হচ্ছে এরকম হবে অনেকটা, ম্যাক্স অফ -ইনফিনিটি নাহিয়ান আমি ক্লাস নিচ্ছি, আর এখানে হচ্ছে তোমার -1, আর এটা হচ্ছে ম্যাক্স অফ, যদি আমি আলাদা আলাদা লিখি তাহলে -ইনফিনিটি, এটা হচ্ছে +4। তাহলে তুমি এখন এটা যদি বাইরে নিয়ে আসো তাহলে আসলে এখান থেকে কাকে নিবে বলো, -ইনফিনিটি বড় নাকি -1 বড়, কি বড়? -ইনফিনিটি শুনতে পাচ্ছ তোমরা? Yes, ma'am. আর এখান থেকে কে যাবে, 4। ঠিক আছে, তাহলে কে আসবে আসলে ম্যাক্স হিসেবে, আলটিমেটলি 4। তাহলে দেখো ডি এর ভ্যালু 4 আসছে, Yes, ma'am. একটু খেয়াল করো। হ্যাঁ, এদিকে ই আসছে। এখন ই কে আমরা সেম ভাবে করব, 2 আর 6, তার মানে কি 2 আর -ইনফিনিটির মধ্যে কে আসবে, 2, আর 6 আর -ইনফিনিটির মধ্যে কে আসবে, 6, দেন 2 and 6 এর মধ্যে ম্যাক্স হচ্ছে কে 6। সো আমরা দেখো এর ভ্যালু 6 আসছে। এন্ড ফর নোড এফ একই ভাবে আমার কি হবে, -ইনফিনিটি আর -3 এর মধ্যে অবশ্যই 3, আর -ইনফিনিটি আর -5 এর মধ্যে অবশ্যই -5। তাহলে -3 আর -5 এর মধ্যে বড় কে, অবশ্যই -3। সো এফ নোডের জন্য -3 আমরা পেয়ে গেছি। এন্ড জি নোডের জন্য কি হবে, 0 -ইনফিনিটি এন্ড 0, আর এটা হচ্ছে -ইনফিনিটি এন্ড হচ্ছে 7। তো 0 আর 7 এর মধ্যে অবশ্যই 7 হবে মোস্ট বিগার। এইভাবে করে আমরা কি ডি ই এফ জি পেয়ে গেলাম। দেখো যখন সিম্পল মিনিম্যাক্স তখন কিন্তু প্রসেসটা অনেক সহজ, কিন্তু যখন আমরা এর পরের অ্যালগরিদমে যাব এটা কিন্তু একটু জটিল আছে। তো তোমরা যদি মিনিম্যাক্সটা ভালো মতো বুঝে যাও ওইটার মধ্যে হয়তো আটকাবা না, একটু মানে ভালো মতো বুঝতে হবে আর কি। তো মিনিম্যাক্স না হয়ে এটা যদি তোমার আলফাবেটটা প্রুনিং হতো তখন কিন্তু আমাকে ব্যাক এন্ড ফোর্থ আসতে হতো, অনেক হিসাব ছিল। এখন আমি কিন্তু লেভেল ধরে আগাচ্ছি, এই লেভেলে কাজ শেষ করে ফেললাম। এখন আমি কোথায় যাব, আপার লেভেলে, হুইচ ইজ মিন। মিন, তো মিনে আমার কি আছে, বি এন্ড সি না? এখন দেখো বি এর চাইল্ড কারা, ডি আর ই না? Yes, ma'am. আর বি এর ইনিশিয়াল ভ্যালু কত ছিল, ও তো তোমার মিনিমাইজার, তো প্লাস ইনফিনিটি ছিল, আর এটা ছিল -ইনফিনিটি। হ্যাঁ, তো এখন কি সে কিভাবে কম্পেয়ার করবে, আগের মতোই হচ্ছে তোমার মিন অফ প্লাস ইনফিনিটি, আর হচ্ছে তোমার কত 4, আর এদিকে হচ্ছে তোমার মিনিমাম 4 প্লাস ইনফিনিটি, আর এটা হচ্ছে 6। দ্যাট মিন্স ও পাবে হচ্ছে মিন অফ 4 আর 6, দ্যাট মিন্স 4। তাহলে বি এর ভ্যালু 4 পাইছো এখানে, পাইছো? Yes, ma'am. সেম হচ্ছে তাহলে এটা কি আর বলবো আমি, একইভাবে আগাবা। আমি বললাম বারবার যে মিনিম্যাক্স যদি আসে, নরমাল মিনিম্যাক্স, একেবারে বেসিক মিনিম্যাক্স স্ট্র্যাটেজি যদি থাকে, এটা কোয়াইট সিম্পল। দেন হচ্ছে আমার এটা তো বুঝে গেছি, -3 and 7 এর সাথে কিন্তু ইনফাইনাইট আছে, তো ওটা কম্পেয়ার করে আসা লাগবে, কারণ যখন তুমি প্রুনিং এ যাবা তখন প্রত্যেকটা ভ্যালু আসলে ম্যাটার করে। ফাইনালি আমরা হচ্ছে পরের স্টেপে যদি যাই, ফাইনালি আমার কি আছে, ম্যাক্স। তো ম্যাক্স এর চাইল্ড কি, বি এন্ড সি। তো ম্যাক্স এর ইনিশিয়াল ভ্যালু কি ছিল, -ইনফিনিটি। তাহলে -ইনফিনিটি 4 এর মধ্যে ম্যাক্সিমাম কি 4, -ইনফিনিটি আর -3 এর মধ্যে ম্যাক্সিমাইজ কে -3, and 4 and 3 -3 এর মধ্যে ম্যাক্স কে 4। তাহলে আমাদের নোড এ, দ্যাট মিন্স ম্যাক্স যে প্লেয়ার, ওর ভ্যালু কত হচ্ছে 4।
এবং সেটা কোন পাথ দিয়ে পাইছে দেখো, একটু হাইলাইটেড করা আছে, গ্রিন কালার একটা বোল্ড লাইন আছে দেখো। তো এর ভ্যালু কত 4 তার এখান থেকে আসে না, এখানে আসছে, সো এই পাথ। এবারে 4 কোথা থেকে, এই সাইড থেকে আসছে, সো এই পাথ। আবার এখানে 4 কোথা থেকে আসছে, তার রাইট চাইল্ড আই থেকে আসছে। তো আচ্ছা, সেইভাবে আমরা কিন্তু কি করতে পারি, মার্ক করে দিতে পারি। যেটা তোমরা যে নর্মাল অন্য সার্চের ক্ষেত্রে, স্টারের ক্ষেত্রে পার্টটা কিন্তু রিটার্ন পার্টটা দেখা দিচ্ছ না, ওরকম। এটা বোঝা গেছে? বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন কিন্তু রিয়েলিটি যেটা আসলে কিন্তু গেম ট্রি গুলো অনেক বড়। তোমরা জাস্ট একটা ছোট্ট টিকট্যাক টয় দেখে বুঝতে পারছো যেটার সার্চ ট্রিটা কত, গেম ট্রিটা কত বড় হবে। গেম ট্রিটা অনেক বড় হয়, ডেপথ এন্ড ব্রাঞ্চিং ফ্যাক্টর। তো সেক্ষেত্রে চেস বলো বা আরো যে গেমগুলো আছে সেগুলো কিন্তু হিউজ। তো আমরা হয়তো বা এরকম দিয়ে দিতে পারি, তোমরা সেখানে এটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যানালাইসিস করলা, জাস্ট সিমুলেশন থিওরিটিক্যালি দেখাই দিলা প্রত্যেকটা স্টেপের জন্য বা লেভেলের জন্য। সেটা একটা এক্সাম্পল, ইউ ক্যান ট্রাই। তোমরা পরে দেখে নিও। যেহেতু আমি প্রসেসটা শিখাই ফেললাম এখানে, বুঝে গেছো, এখন এটা তোমরা করতে পারবা। এটা বেটার ওয়ে বলে দেয়। এটা বেটার ওয়ে হচ্ছে তুমি প্রথমে ট্রিটা জেনারেট করবা, মানে হাতে কলমে খাতায় লিখবা বা ড্র করবা, কিন্তু কোনো এই যে ভ্যালু এখানে কি কি আসছে এটা তুমি আগে বসাবা না, মানে এটা দেখবা না। আগে তুমি ইউটিলিটি ভ্যালু বসায় দিয়ে সিমুলেশন শুরু করে দিবা, চলে যাবা। তারপরে শেষ করার পরে দেখবা যে ওদের সাথে তোমার রেজাল্টটা মিললো কিনা। আগের মতোই আমরা যে প্রপার্টিজ গুলা দেখি, কমপ্লিট, অপটিমাল কিনা, টাইম কমপ্লেক্সিটি, এগুলো আমি এখানে স্কিপ করে যাচ্ছি। এখন দেখো এই যে মিনিম্যাক্স যে আমরা এখন দেখলাম, মিনিম্যাক্স এর প্রবলেমটা কি, লিমিটেশনটা কি বলো, প্রবলেম বা লিমিটেশন, এটা দেখে বোঝা যায়। যখন হ্যাঁ বলো, বড় সার্চটা করতে টাইম লাগে, এটা একটা টাইম এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, টাইম কনজিউমিং। তোমার ধরো এই যে ব্রাঞ্চিং ফ্যাক্টর, যত বেশি ট্রির ডেপথে যাব, দেখো এখানে একটা নোড, এখানে দুইটা নোড, এখানে চারটা নোড, এখানে আর বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তো যত বেশি আমরা নোডের ডেপথে যাই তত আমাদের ব্রাঞ্চিং ফ্যাক্টরের ভ্যালু বাড়তে থাকে না? এই যে এইদিকে ভ্যালুগুলা এগুলো বাড়তে থাকে। তো মিনিম্যাক্স কি করে, যেহেতু সে লেভেল ওয়াইজ সার্চ করে, এই জন্য কোনো নোটটাকে সে কিন্তু স্কিপ করে না, কোনো নোটটা নেই। এই নোটে যদি এই লেভেলে যদি এখন আমার 1000টাও নোট থাকে, সে 1000টাকেই কি করবে, সার্চ করবে। তো এটা একটা কি লাগে, অনেক বেশি টাইম লাগে তোমার সলিউশন পেতে, স্লো ডাউন করে ফেলে। হ্যাঁ, তো মিনিম্যাক্স এর এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য পরবর্তীতে একটা এফিশিয়েন্ট অ্যালগরিদম আসলো, যেটাকে আমরা বলি প্রুনিং। যেটা হচ্ছে তোমার কি করে, দেখো যে এই কার্টুন থেকে বোঝা যাচ্ছে যে তোমার যে গেম ট্রিটা আছে, সেই গেম ট্রির একটা পার্টিকুলার অংশ প্রুন করে ফেলা। প্রুন মানে কেটে ফেলা, স্কিপ করা, মানে ওই পার্টটাকে আর কাউন্টে না আনা, সিমুলেশনের মধ্যে ওটা আসবেই না, ঠিক আছে? সে প্রুন করে ফেলা। এখন প্রুন করলে আমরা মনে করতে পারি যে কি হলো, যে প্রুন করে আমার কি সলিউশন, অরিজিনাল সলিউশন যা আসবে, আসার কথা সেটা আসবে কিনা। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে এটাই, তুমি প্রুন করে ফেললেও তোমার অরিজিনাল রেজাল্ট যা আসার কথা ওটাই আসবে, স্টিল তুমি ওটাই পাবা। কিন্তু মাঝখান থেকে বেনিফিট কি হবে, যে তোমার আননেসেসারি যে কিছু পার্ট থাকে যেটা আমার স্লো ডাউন করে দিচ্ছে, সেই পার্টগুলোকে আমি কেটে ফেললে আমার কি হবে, সার্চটা তাড়াতাড়ি হবে না, সলিউশনটা আমি তাড়াতাড়ি পেয়ে যাবো, তাই না? সার্চিংটাকে মোর এফিশিয়েন্ট বানাই ফেলবে। বুঝাতে পারলাম? যদি এরকম থিওরিটিক্যাল কোশ্চেন থাকে 2-1 মার্কসের জন্য, যে প্রুনিংটা কেন দরকার, ওয়াই উই নিড প্রুনিং ইন কেস অফ গেম ট্রি, গেম সার্চ ট্রি, লিখতে পারবা? বুঝছো কিনা? জি ম্যাম। আচ্ছা, এখন আসি যে আমরা যে প্রুনিং করছি, এক্ষেত্রে আমরা ইচ্ছা মতো প্রুন করতে পারবো না। তোমার যেখানে খুশি সেখানে প্রুন করতে পারবো না। প্রুন করার জন্য একটা স্পেসিফিক কন্ডিশন স্যাটিসফাই করা লাগবে। যদি ওই কন্ডিশন ফুলফিল হয়, তাহলে আমরা ওই পার্টিকুলার নোড বা ওই পার্টিকুলার ব্রাঞ্চ, হ্যাঁ, বা ওই পার্টিকুলার সাব ব্রাঞ্চ যেটা বলি, সেটাকে আমরা প্রুন করে ফেলতে পারবো। সো এই প্রুনিং অ্যালগরিদমটা সাধারণত আসলে আলফা বিটা প্রুনিং নামে পরিচিত।
আলফা বেটা প্রুনিং, তার মানে আলফা একটা প্যারামিটার, বেটা একটা প্যারামিটার, এবং এই প্যারামিটার আর কিছুই না, এই প্যারামিটার গুলো হচ্ছে জড়িত কার সাথে, দুজন প্লেয়ারের সাথে। আলফা জড়িত মোস্ট প্রবাবলি ম্যাক্স এর সাথে। দেখো আলফা হচ্ছে ম্যাক্স এর সাথে জড়িত, আর বেটা হচ্ছে মিনের সাথে জড়িত। তোমরা এখন থেকে ফুল কনসেন্ট্রেশন দাও প্লিজ, ভালো মতো শোনো। আলফা হচ্ছে ম্যাক্স এর সাথে জড়িত, আর বেটা একটা প্যারামিটার, সে হচ্ছে মিনের সাথে জড়িত। তার মানে যখনই তোমার ম্যাক্স খেলবে তখনই আলফা কি হবে, আপডেট হবে। যখনই মিন খেলবে তখনই শুধুমাত্র কি আপডেট হবে, বেটা। তার মানে যখন ম্যাক্স খেলতেছে তখন বেটা নিয়ে আমার টেনশন করা লাগবে না, আর যখন মিন খেলবে তখন আমার আলফা নিয়ে টেনশন করা লাগবে না। তো যেহেতু আমরা আলফা বেটা প্রুনিং নিয়ে কাজ করতেছি, এখন প্রুনিং অ্যাপ্লাই করব। আগের মতো আমাদের কি করতে হবে, আলফা এন্ড বেটা যেহেতু দুটো আমার প্যারামিটার, দুটো ভেরিয়েবল, তো সেক্ষেত্রে আমার এদেরকেও কি করতে হবে, ইনিশিয়ালাইজ করে নিতে হবে না। তো এদের ইনিশিয়াল ভ্যালুটা আগের মতোই, যেহেতু আলফা রিলেটস টু ম্যাক্স, সো মাইনাস ইনফিনিটি, এন্ড বেটা রিলেটস টু মিন প্লেয়ার, সো ইট উইল বি প্লাস ইনফিনিটি। ঠিক আছে, কন্ডিশন গুলা কি, কোন কেসে গেলে কখন আমার প্রুন হতে পারবে। আমি একটা স্পেসিফিক, আমার গেম ট্রির একটা স্পেসিফিক পার্ট আমি প্রুন করতে পারবো, কেটে ফেলতে পারবো, স্কিপ করতে পারবো। কখন, যখন আলফা গ্রেটার দ্যান ইকুয়াল বেটা হবে, শুধুমাত্রই তখন তুমি কি করতে পারবা, কাট করতে পারবা। তার মানে আলফার ভ্যালু যদি সাপোজ কোন একটা ইনস্ট্যান্সে আলফার ভ্যালু 6 হলো, বেটা হচ্ছে তোমার কত 5, তাহলে কি এটা এই কন্ডিশনে গেলে আমরা করতে পারবো, মানে বড় হলে, অথবা আলফাও 6 আর বেটাও 6, তার মানে কি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, এটা হলো আমার কি হবে, প্রুন হবে। বুঝতেছো? মোট কথা, প্রুন হওয়ার জন্য তোমার আলফা এন্ড বেটার ভ্যালুর ভেতরে এই রিলেশনটা এক্সিস্ট করতে হবে, আদারওয়াইজ আমরা ইচ্ছা মতো কিন্তু র্যান্ডমলি প্রুন করতে পারবো না। এখন আসি যে আলফা বেটা প্রুনিং অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের কিছু রুলস, হ্যাঁ, বা কি পয়েন্ট। এখানে মেনলি তোমার 4টা রুলস আছে। রুল নাম্বার 1, 2, 3, 5, 4 আমাদের মনে রাখতে হবে, এটা মাথায় রাখতেই হবে যে when the max pair play we only update the কি alpha, যেটা আমি একটু আগে বললাম। So when the mean player will play we will only update the beta। পরের দুটো হচ্ছে একটু এগুলো তো স্ট্রেট ফরওয়ার্ড। যখন আমরা ব্যাকট্র্যাক করব, while backtracking the tree the node value will be passed to the upper node। ঠিক আছে, ব্যাকট্র্যাক মানে বুঝতে পারতেছো? ধরো তুমি এই নোডে আসছো, আচ্ছা এটা ইউটিলিটি যদি হয়, টার্মিনাল যদি হয়, এখানে সাপোজ তুমি এই নোডে আসছো, এই নোড থেকে এখানে যাচ্ছ, তার মানে কি চাইল্ড থেকে প্যারেন্টের দিকে যাচ্ছ, তাই না? এটা ব্যাকট্র্যাক না? যখন আমরা ব্যাকট্র্যাক করব তখন আমরা শুধুমাত্র নোড ভ্যালুটাকে পাস করব, কোনো আলফা বেটা ভ্যালু পাস করব না। দেখো এখন প্রত্যেকটা নোডের জন্য আমার বেশ কিছু ভ্যালু থাকবে, একটা হচ্ছে নোড ভ্যালু, একটা হচ্ছে তার আলফা ভ্যালু, একটা হচ্ছে বেটা ভ্যালু, হ্যাঁ 3টা নাকি 4টা ভুলে গেলাম, এরকম কতগুলা ভ্যালু থাকবে। তো যখন তুমি ব্যাকট্র্যাক করবা, তার মানে চাইল্ড থেকে প্যারেন্টের দিকে যাবা, তখন শুধুমাত্র নোড ভ্যালুটা পাস হবে, এগুলা কোনো কিছু হবে না। রুল নাম্বার 4, the alpha beta values will be passed to the child nodes only। তার মানে এটা বলা হচ্ছে কাইন্ড অফ তুমি কি প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে যাচ্ছ, তো প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে যাচ্ছ যখন, তখন এটা কি ফরওয়ার্ড প্রপাগেশন, অথবা যে ইনহেরিটেন্স পড়ছো না তোমরা অবজেক্ট ওরিয়েন্টেডে, ইনহেরিটেন্স প্রপার্টিসে কি হয়, প্যারেন্টের যা থাকে চাইল্ডও তা পেয়ে যায় না, মানে কাইন্ড অফ ওটার সাথে সিমিলারিটি যদি চিন্তা করি মনে রাখার জন্য সহজে। হ্যাঁ, যখন আমরা কি করব, প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে যাব, হ্যাঁ ফরওয়ার্ড প্রপাগেশনে, তখন আমাদের কি হবে, আলফা ভ্যালু এবং বেটা ভ্যালু এই দুটাই কি হবে, তার চাইল্ড নোডের কাছে পাস হবে। আমি কি বোঝাতে পারছি? এই 4টা রুল কি বুঝতে পারছি? এই যে দেখো আমি একটু ছবি আঁকলাম, তো এই দুটো তো সহজ। যখন আলফা ম্যাক্স যখন খেলবে তখন শুধুমাত্র আলফা আপডেট হবে, যখন মিন খেলবে তখন শুধুমাত্র বেটা আপডেট হবে, এগুলোতে কোনো ডাউট নেই। এখন আসি দুটো কেস,
এই যে আমাদের গেম ট্রিটা, এই ট্রিতে তো অনেক কিছুই হবে। যখন আমি ব্যাকট্র্যাক করব, যখন ফরওয়ার্ড প্রপাগেশনে যাব, সো এই সিচুয়েশন গুলাতে কি হবে? ব্যাকট্র্যাক করা মানে হচ্ছে তোমার বেসিক্যালি প্যারেন্ট, চাইল্ড থেকে প্যারেন্টের দিকে যাওয়া, তাই না? তো ব্যাকট্র্যাকের সময় কি হবে? অনলি নোড ভ্যালুটাকে পাস করব, এই নোডের যে ভ্যালু সেটা উপরের দিকে যাবে। আলফা বিটা নিয়ে এখানে কোনো ধরনের কাউন্টিং হবে না। আবার যখন আমি রোল নাম্বার 4 বলতেছে, যখন আমি ফরওয়ার্ড প্রপাগেশনে যাব, তখন আমার কাইন্ড অফ কি প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে যাওয়া হচ্ছে। তো প্যারেন্টের যা থাকে, স্পেশালি যে আলফা ভ্যালু, প্যারেন্টের আলফা এবং প্যারেন্টের বেটা, সেগুলা কি তার চাইল্ড পেয়ে যাবে। তখন আমি নোড ভ্যালু নিয়ে এখানে কাজ করব না, শুধুমাত্র কি আলফা এন্ড বেটা ভ্যালু চাইল্ড উইল গেট। 4টা রুল মনে থাকবে তো? লেট আস স্টার্ট। এগুলো তো একদম মুখস্থ রাখতে হবে না পরীক্ষায়, এরকম হচ্ছে আমাদের ডিরেক্ট কি রুলস দিবে বা এমন কিছু? রুলস দেখো, রুলস আমি কেন দিব? তোমাকে আমি সিমুলেশন দিব যাতে তুমি রুলস গুলা মাথায় রেখে অ্যাপ্লাই করতে পারো। ওকে ওকে। বাট তোমরা এটা যদি 1-1 হতো, আমি তখন রুলস হয়তো দিতাম, তাই না? সিও 1 এর মত মানে যে টাইপের কোশ্চেন, ওই টাইপের কোশ্চেনের ভিতরে আবার রুল আসে কিনা এই জন্য। না না, রুল সাধারণত এই ধরনের ক্ষেত্রে রুল আসার কোনো চান্সেস নাই। আমরা সাধারণত ইয়াই দিব, দিলে তোমাকে অ্যাপ্লাই অ্যানালাইজ করতে দিব আর কি। আচ্ছা আচ্ছা। এখন আমরা একটা দেখি, আগের ট্রিটাই মনে হয়, আগের ট্রিটাই, ওটাই আমরা দেখি। একটা ডিটেল স্টেপ আছে। তো আমরা প্রথমে অ্যাজিউম করে নিছিলাম না আলফা বিটার ভ্যালু। এখন আমার কি করতে হবে? ইনিশিয়ালাইজ করতে হবে, আই মিন আমার নোটগুলোর উপর এটাকে অ্যাপ্লাই করতে হবে। আনটিল কতক্ষণ? আমি যতক্ষণ পর্যন্ত না টার্মিনাল নোটে পৌঁছাচ্ছি, তাই না? এখানে আমার ম্যাক্স কে দিতে হবে, তারপর এখানে মিন কে দিতে হবে, তারপর এখানে আমার ম্যাক্স কে দিতে হবে। টার্মিনাল নোট না পাওয়া পর্যন্ত আমার এটা চলতে থাকবে। যে দেখো, ম্যাক্স প্লেয়ার উইল স্টার্ট ফ্রম ফার্স্ট মুভ ফ্রম নোট এ, ওয়্যার আলফা হচ্ছে কি minus infinity, beta হচ্ছে plus infinity. These values of alpha and beta will pass down to node B, and node B will passes the same value to node child. বুঝা গেছে? তার মানে এটা থেকে এখানে আসবে। দেখো, এটা থেকে যদি B তে আসি, এটা কোন ধরনের প্রপাগেশন? ফরওয়ার্ড। তাহলে B কি পাবে? ওর প্যারেন্ট, মানে সরি, ওর প্যারেন্টেরটাই পাবে না? তাহলে কি সেম ভ্যালুটাই পাবে, মাইনাস ইনফিনিটি আর কি প্লাস ইনফিনিটি। বি আবার বি থেকে যদি ডি এর দিকে যায়, এটা কি স্টিল ফরওয়ার্ড প্রপাগেশন। তাহলে ডি এর ভ্যালু কি হবে? মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি, নাকি? তারপরে আর কিছু নাই, টার্মিনাল চলে আসছে। সো আমরা এখানে সিমুলেশন অ্যাপ্লাই করে দেব। প্রথমে ইনিশিয়ালাইজ করে নিলাম। এখন দেখো, যখন আমরা নোড ডি তে আসছি, হ্যাঁ, তার চাইল্ড গুলা কি আসছে? ইউটিলিটি নোড, তার মানে ইউটিলিটি ভ্যালু অ্যাসাইন করা আছে, নিউমেরিক্যাল ভ্যালু। দেখো, প্রত্যেকটাতে নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করা আছে। তাহলে এখন আমরা সিমুলেশনে চলে যেতে পারি। কিভাবে? নোড ডি হচ্ছে কোন ধরনের প্লেয়ার? ম্যাক্স প্লেয়ার। সো ম্যাক্স যখন মুভ করে, আমরা একটু আগে শিখে আসছি অ্যালফাবেটা প্রুনিং এর রুল নাম্বার 1, ম্যাক্স যখন খেলবে তখন কে আপডেট হবে? অনলি আলফা, ঠিক আছে? সো আলফা যে কিভাবে আপডেট হবে দেখো, যেখানে আলফা will be calculated, the value of alpha is compared firstly with 2 and then 3 and finally 3. কিভাবে? যে আলফার ইনিশিয়াল ভ্যালু কত ছিল? মাইনাস ইনফিনিটি, তাই না? এটার সাথে আমার কে যাবে? লেফট চাইল্ড কত? 2। তারপরে আরেকটা ছিল কি মাইনাস ইনফিনিটি, আরেকটা হচ্ছে কত? 3। সো দিস ইজ ম্যাক্স। এরপর আমরা কি দেব? শর্টকাটে নিয়ে আসি 2 আর 3 থেকে, সো 3 রিটার্ন হবে। সো আমার আলফা আপডেট হয়ে কত হয়েছে দেখো? 3 না? আলফা আপডেট হয়েছে? আচ্ছা, বেটাকে কি নিয়ে আমরা কাজ করব কোনো? না, এখানে ম্যাক্স আছে। ওকে, স্টেপ শেষ, মানে আলফা বিটার কাজ শেষ। এখন আমি বলছিলাম না যে প্রত্যেকটা নোডের 3টা করে ভ্যালু থাকে। একটা হচ্ছে তার নোড ভ্যালু থাকবে, একটা হচ্ছে তার আলফা থাকবে, একটা হচ্ছে তার বেটা থাকবে। তো ডি নোডের জন্য আলফা বেটার ভ্যালু আমার কাজ হয়ে গেছে। এখন বাকি আছে কি? নোড ভ্যালু না? তাহলে ডি নোডের নোড ভ্যালু কি হবে? অ্যাকর্ডিং টু দা মিনিম্যাক্স স্ট্র্যাটেজি আমরা জানি ডি হচ্ছে যেহেতু ম্যাক্স, তাহলে ওর যে চালগুলো আছে সেই চালগুলোর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা হয়ে যাবে।
তাহলে দুজনের মধ্যে চাইল্ড বড় কে 3, তাহলে ডি এর নোড ভ্যালু কত 3 বসে দেখছো? ইয়েস ম্যাম। তাহলে ডান। এখন দেখো একটু আগে যে আমরা সিম্পল মিনিম্যাক্স করে আসছিলাম সেক্ষেত্রে কিন্তু কি করছিলাম, লেভেল ধরে আগাইছিলাম না, ডির কাজ শেষ, এরপরে ই এফ জি। কিন্তু এখন আমরা আসছি কোথায়, অ্যালফাবেটের প্রুনিং এ। প্রুনিং এর ক্ষেত্রে কি করতে হয় আমাদের, দেখো যে ব্যাক এন্ড ফোরওয়ার্ড বলছিলাম না, ফরওয়ার্ড এন্ড ব্যাক ট্র্যাক দুটাই করতে হবে। তো ডি যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা ডি এর প্যারেন্টের কাছে যাব, প্যারেন্টের কাছে গিয়ে ওর যে কি বলা যায় ট্রাভার্স বা এক্সপ্লোর করা নোড ই আছে তখন ইর কাছে আবার যাব। তো এখন আমরা এখান থেকে ডি থেকে ব্যাক ট্র্যাক করব। ব্যাক ট্র্যাক করার সময় কে যায় বলতো? নোড ভ্যালু। নোড ভ্যালু। তাহলে ডি এর ভ্যালু কত ছিল 3, এই 3 উইল বি পাস হিয়ার। ঠিক আছে, তার মানে এখানে আমরা পরের স্টেপে যাই। এই যে দেখো অ্যালগরিদম ব্যাক ট্র্যাক টু নোড বি। তো এখানে আমরা যেহেতু বি তে কে বসে আছে, মিন খেলবে, তাহলে মিনের ক্ষেত্রে আমরা কাকে আপডেট করব? আলফাকে, তাই না? বুঝতেছো? সরি বিটাকে, মিনের ক্ষেত্রে বিটাকে আপডেট করব। তো এই ক্ষেত্রে দেখো বি নোডের আলফা ভ্যালু কি ছিল, -ইনফিনিটি ছিল, আর বিটা ভ্যালু কত ছিল? প্লাস ইনফিনিটি। এখন প্লাস ইনফিনিটি ছিল, আর এখন হচ্ছে আমার কি তার নোড ভ্যালু, লেফট চাইল্ডের নোড ভ্যালু আছে 3। তাহলে তোমার সরি মিন অফ প্লাস ইনফিনিটি আর হচ্ছে 3 কোনটা কম? তাহলে দেখো এখানে বেটা আপডেট হয়ে 3 হয়ে গেছে। সো সাধারণত আমরা পরীক্ষায় তোমরা যেটা করো, ওই যে ইয়েতে কোথায় যেন দেখাচ্ছিলাম আপডেট হয়ে ভ্যালু, ওটা কেটে দিই, প্লাস ইনফিনিটি আছে, এটাকে কেটে তুমি 3 দিয়ে দিলা অথবা কালার ইউজ করলা, তাহলে বোঝা যাবে যেটা আপডেট হচ্ছে। তাহলে আমার আলফা বিটার ভ্যালু আপডেট করা শেষ। আর নোড ভ্যালু কি হবে দেখো, আমরা প্রত্যেকটা নোডের ক্ষেত্রে 3টা করে ভ্যালু বের করতেছি না, ওই তার আলফা কি হবে, তার বেটা কি হবে এবং তার নোড ভ্যালু কি হবে। তাহলে যেহেতু আমার বেটা আপডেট করা শেষ, আলফা নিয়ে তো আমার এখানে কোনো কাজ নাই যেহেতু এটা মিন নোড। এখন আমি বের করব কি বি নোডের নোড ভ্যালু কত হবে। তো বির হাতে আসছে শুধুমাত্র কে, তার একটা চাইল্ড, লেফট হ্যান্ড চাইল্ড, তাই না, ডি। সো ওর নোড ভ্যালু কত হবে, ওর ছিল প্লাস ইনফিনিটি আর হচ্ছে তোমার নোড ভ্যালু হচ্ছে 3, দুটার মধ্যে মিনিমাম আসলে 3 হবে। ঠিক আছে, মিলে যাচ্ছে আসলে অনেকটা তোমার আলফার ভ্যালু আর হচ্ছে তোমার নোড ভ্যালু গুলা মিলে যাচ্ছে, কিন্তু যদি একটু ডিফারেন্ট হতো ভালো হতো। তুমি এখানে 4 চিন্তা করো বা এদিকে 3 এদিকে 4, একটু ঘুরায় চিন্তা করলে ডিফারেন্ট আসবে। যাই হোক, বুঝতেছি তো প্রসেসটা। তো বির কাজ যখন শেষ তখন আমি কি করব, আবার ফরওয়ার্ড প্রপাগেট করব কার দিকে, ইর দিকে, নাকি? ইকে নিয়ে তো এখনো কাজ হয় নাই। এখন দেখো এই যে দুইটা জায়গায় আমরা কাজ করছি, ডি তে কাজ করছি, বি তে কাজ করছি, এবং কোথাও কি আমাদের ওই কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে যে আলফা গ্রেটার দেন ইকুয়াল বিটা হয়েছে? হয় নাই। সো এখন আমরা বি থেকে কোথায় যাব, ইতে যাব। সো যেহেতু হয় নাই, সো আমাদের কোনো প্রুন হওয়ার সুযোগ তৈরি হয়নি। এখন বি থেকে ইতে যাচ্ছে। আগে তোমরা বলো বিটা কি বুঝতে পারছো? ডি তো সবাই বুঝছো, রেসপন্স করছো ভালো, বি কি বুঝতে পারছো? না পারলে আমাকে বলো প্লিজ, আমি এটা আরেকবার বলবো। আমি আবার বলি, প্রত্যেকটা নোডের ক্ষেত্রে আমরা ফর ইচ নোড, হ্যাঁ খাতা লিখতে পারো, এখানে নাই মনে হয়, ফর ইচ নোড আমরা কি কি বের করব, নোড ভ্যালু বের করব, তার আলফা কি হবে, তার বিটা কি হবে, এগুলো আমরা বের করব। ঠিক আছে, এগুলো বের করব। এখন যখন আমরা ডির কাজটা শেষ করে ফেললাম, কারণ ডি ম্যাক্স ছিল, ম্যাক্স এর কাজ অনুযায়ী ম্যাক্স যখন খেলবে তখন আলফা আপডেট হবে। আলফা আপডেট করে ফেলছি কার সাথে, তার লেফট সাইড এন্ড রাইট সাইডের সাথে ম্যাক্সিমামটা নিয়ে, এবং তার নোড ভ্যালু কি হবে তার দুটো চাইল্ডের উপর ভিত্তি করে নোড ভ্যালুটা তৈরি হবে। এটা ডান। কিন্তু যখন ডির কাজ শেষ করে আমরা কোথায় যাব, তার প্যারেন্টের কাছে। প্যারেন্টের কাছে যাওয়াটা কি আসলে ব্যাক ট্র্যাক করা না?
তো ব্যাকট্র্যাক করে যখন আসলাম বির কাছে, দেখলাম এটা কে খেলতেছে, মিন খেলতেছে। তো যখন মিন খেলতেছে তখন আমরা শুধুমাত্র কাকে নিয়ে কনসার্ন থাকবো? বেটাকে নিয়ে, আলফাকে নিয়ে না। আলফার ইনিশিয়াল ভ্যালু যা ছিল তাই থাকবে, শুধুমাত্র বেটাটা আপডেট হয়ে ইনিশিয়াল ভ্যালু এই আপডেটেড ভ্যালু দ্বারা রিপ্লেস হয়ে যাবে। ওকে, তো এখন আমরা দেখলাম যে ইনিশিয়াল ভ্যালু ছিল প্লাস ইনফিনিটি, আর তোমার নোড ভ্যালু ছিল যে কত, চাইল্ড ভ্যালু ছিল হচ্ছে 3, সো মিনিমাম হচ্ছে 3, সো আলফা বেটা আপডেট হয়ে গেল। আর যেহেতু তার নোড ভ্যালু আমাদের লাগবে, যে 3টা করে প্যারামিটার, তো নোড ভ্যালু লাগবে, সো ওর ক্ষেত্রে তো ওর হাতে তার কোনো কি নাই, চাইল্ড নাই, সো 3 হচ্ছে ওর কি নোড ভ্যালু। ডান? আচ্ছা, এখন বির কাজ শেষ যেহেতু, তাহলে আমরা কোথায় যাব? ইতে যাব। তো ইতে যাওয়া হচ্ছে আমার একটা আবার ফরওয়ার্ড প্রপাগেশন। আর ফরওয়ার্ড প্রপাগেশনের সময় আমরা ইতে কে যাবে আসলে বেসিক্যালি? প্যারেন্ট থেকে কে পাবে? আলফাবেটটা যা আছে তাই পাবে। তার মানে ই নোডের ক্ষেত্রে আলফা কত হবে বলো প্লিজ? মাইনাস ইনফিনিটি, এক্স্যাক্টলি, এন্ড বেটা হবে 3, রাইট? দেখো এখানে আলফা ইনিশিয়ালি মাইনাস ইনফিনিটি আসছিল, হাওয়ার এখানে দেখো যে আমরা একটা প্রুন দেখতে পাচ্ছি, তার মানে আপডেট হয়ে পরে এটা কিছু একটা হয়েছে। যাই হোক, ইনিশিয়ালি আমরা এখানে আলফা পাইছিলাম হচ্ছে কত, মাইনাস ইনফিনিটি, আমি একটু লিখতেছি, আর বেটা পাইছিলাম কত, 3 না, ই নোডের জন্য। এখন দেখো ই নোডে কে খেলতেছে? ম্যাক্স না? তাহলে আমরা কাকে আপডেট করব? আলফা আপডেট হবে, বিটা নিয়ে কোনো টেনশন নেই। তো কিভাবে হবে? ম্যাক্স, তো তাহলে হচ্ছে তোমার ম্যাক্স অফ কি, মাইনাস ইনফিনিটি আর হচ্ছে 5, তাহলে কাকে নিচ্ছি? 5, ঠিক আছে। তাহলে দেখো 5 যখন আসছে, এটা আপডেট হয়ে আমি যখন 5 লিখলাম, তখনই কিন্তু আমার একটা কন্ডিশন স্যাটিসফাই হওয়ার চান্সেস তৈরি হয়েছে। তার মানে কি 5 is greater than 3, তার মানে এখানে একটা কি প্রুন হয়েছে। যার জন্য দেখো এই যে রাইট চাইল্ড যেটা 9 এর যে রাইট চাইল্ড, ওকে আমাদের কি করতে হবে না, কাউন্টিং আনতে হবে না, ওকে আমরা প্রুন করে দিব। এই যে ক্রস দেওয়া মানে প্রুন করা, বুঝে গেছো? না ম্যাম, বুঝলাম না এই জিনিসটা। কেন বুঝলে না? আমি আগে বড় ভ্যালু, এটারে কেন বাদ? হ্যাঁ, কিন্তু তুমি দেখো আগে যেটা ছিল, আগে তো আমরা এগুলো ইনিশিয়ালি করছিলাম, তো আমাদের এখানে ইনিশিয়াল ভ্যালু ছিল আলফা বিটা, এর জন্য তোমার আসলে এই গ্রেটার দেন ইকুয়াল এই কন্ডিশন চেক করার সুযোগই তৈরি হয়নি। আমি একবার মাঝখানে বলছিও, কিন্তু যখন তুমি ই নোডে চলে আসছো, আলফা বেটা অলরেডি একটা নিউমেরিক্যাল ভ্যালু ক্যারি করতেছে না? তো এখানে আমরা যখন ম্যাক্সের টার্ম, তো ম্যাক্স যখন খেলতেছে, ও কিন্তু এটার জন্য একটা কাউন্ট করবে, তারপর এটার জন্য আসবে। তো এটা যখন কাউন্ট করে দেখছে 5 এর জন্য, তখনই দেখলাম আমরা যে সে 5 পাইছে না, তো 5 যে পাইছে, আলফার ভ্যালু 5 যখন, তখনই তো সে এই কন্ডিশনটা ফুলফিল করে ফেলছে, গ্রেটার দেন বিটা আসছে, হ্যাঁ তাই না? করে ফেলছে বিধায় ও 9 হলো আমাদের কিন্তু কি নাই, ওকে আসলে ইগনোর করলো, আমাদের সিমুলেশনের সমস্যা হবে না, ও প্রুন হয়ে গেছে। কারণ এই কন্ডিশন স্যাটিসফাই করা মানে এরপরে যদি আমার এখানে এই ব্রাঞ্চে আমার 2টা 3টা নোডও থাকে, 4-5টা নোডও থাকে, সমস্যা নেই, আমার এটা পুরোটাই কি হবে, কাট হয়ে যাবে, প্রুন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওর নোড ভ্যালু কি হবে? দেখো ওর আলফা পেসো যে আপডেট হয়ে 5 হলো, বিটা তো আগে থেকেই ছিল, ওর নোড ভ্যালু কি হবে? একটা চাইল্ড, মানে লেফট চাইল্ডে যেটা আছে সেটাই, কারণ ওটা তো পূরণ হয়ে যায়। বুঝা গেছে? এরপর আমরা কি করব, আবার ব্যাকট্র্যাক করে নোড এ এর কাছে যাব, এই যে প্যারেন্ট এর কাছে যাব। দেখো এখন আমরা ব্যাকট্র্যাক করতেছি ফ্রম নোড এ বি টু নোড এ। তাহলে এখানে কি হবে, ব্যাকট্র্যাক করার সময় আমরা শুধুমাত্র কাকে পাঠাই? ব্যাকট্র্যাক করার সময় নোডের ভ্যালু। তো যখন আমরা এখানে আসলাম, এখানে দেখি যে কে খেলতেছে, ম্যাক্স খেলতেছে না, তাহলে ম্যাক্স খেলার সময় কি আপডেট হবে? আলফা। তো এখানে আলফার ভ্যালু কত ছিল আগে? আলফা ছিল মাইনাস ইনফিনিটি, আর বিটা তো ইনফিনিটি ছিল। তো যেহেতু আলফা মানে ম্যাক্স খেলতেছে, সো আমার আলফাটাকে আপডেট করব কিভাবে?
আমরা জানি ও যখন ব্যাকট্র্যাক করতেছে নোট ভ্যালু 3 ক্যারি করতেছে, তার মানে আগের মতো আমরা ম্যাক্স এখানে দেওয়া আছে না, যে ম্যাক্স দেখো -ইনফিনিটি আর 3, দ্যাট মিন্স 3। তাহলে আলফা আপডেট হয়ে আমরা 3 পেয়ে গেলাম, আর বিটা তোমার ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি আসছে। এখন এই ওর বর্তমান আলফা বিটার ভ্যালু হচ্ছে এটা। কিন্তু এখন ওর কাছ থেকে নোট এর কাছ থেকে আমরা কোথায় যাব? ওর রাইট চাইল্ডে যাব। তো চাইল্ডের কাছে যাওয়ার সময় কি হবে? আবার ফরওয়ার্ড প্রপাগেশন হবে না? তার মানে এ থেকে সি তে যাওয়ার সময় এই পেয়ারটাই সে পাবে, যেহেতু ও চাইল্ড, ওর প্যারেন্টের সব প্রপার্টিজ গুলো পেয়ে যাবে, লাইক ইনহেরিটেন্স প্রপার্টি। এন্ড সি থেকে আবার যখন এফ এ যাবো, যেহেতু আমরা রাইট চাইল্ড থেকে সিমুলেশন শুরু করছি, তো সি থেকে আমরা এফ এ যাবো, তাহলে সি থেকে যখন এফ এ যাবো, এটাও আমার ফরওয়ার্ড প্রপাগেশন, দ্যাট মিন্স এই প্রপার্টিটাই কে পাবে? এফ পাবে। দেখো এফ এর কাছে কিন্তু সেমটাই আসছে, আলফা 3 আর বিটা হচ্ছে প্লাস ইনফিনিটি আসছে। দেখছো? আল্লাহ, এটা তো সিম্পল। ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে যখন তুমি চলে আসছো, এখন তুমি কি করতে পারবা? যেহেতু ওর পরের নোটগুলো হচ্ছে টার্মিনাল নোট, তুমি এখন তাহলে সিমুলেশন প্রসেস করবা। ঠিক আছে? তাহলে এফ নোট কি? ম্যাক্স। আমরা তাহলে পরের স্টেপে যাই। এখানে কি আছে? সিম্পল পাস এফ। আচ্ছা, নোডে এফ নোট পর্যন্ত আমরা এগুলো পাস করলাম। আর ইনহেরিটেন্স প্রপার্টি অনুযায়ী আলফাবেটের ভ্যালুগুলো ও পেয়ে গেল ওর প্যারেন্টেরটাই। এখন এসে আমরা নোড এফ এ বসে কাজ করতেছি। দেখো নোড এফ এ যেহেতু ম্যাক্স খেলতেছে, তো আমার কি আপডেট হবে? আলফা। তো আলফার আগের ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু কত ছিল? 3। ঠিক আছে? আর এখন আমার এই যে কম্পেয়ার লেফট চাইল্ড হুইচ ইজ 0, সো ম্যাক্স 0 এন্ড 3 এর মধ্যে কে বড়? 3 বড়। আর এদিকে তোমার 3 আর 1 এর মধ্যে কে বড়? 3 বড়। তাহলে আলফার ভ্যালু আপডেট হয়ে কি থাকলো? 3 থাকলো। কিন্তু বুঝতেছো? 0 আর 1 তো দুটোর মধ্যে আসলে কি বড়? 3 বড় হবে। আলাদা আলাদা করে লিখলে, যেখানে আলাদা আলাদা করে লিখছে, আর আমি লিখতেছিলাম একসাথে করে, যে ম্যাক্স হচ্ছে 3 আর হচ্ছে 0, আরটা হচ্ছে কমা হচ্ছে 3 আর হচ্ছে 1। তো আলটিমেটলি আমার রিটার্ন হবে কি বলো? 3 রিটার্ন হবে না? তাহলে এখানে আপডেট হয়ে আসলে এটা মানে কোনো চেঞ্জ হয় নাই, 3 আসছে বলতে গেলে, মানে 3 আসলে বাড়ে নাই, কারণ ওর ভ্যালুটা, চাইল্ড ভ্যালুটা কি আগে থেকে কম ছিল। তো এটা গেল। বিটা তো আমরা কাজ করব না, কারণ ম্যাক্স খেলতেছে। তাকে থাকে কি নোট ভ্যালু না? তাহলে এফ নোটের নোট ভ্যালু কত হবে? ওদের দুটার মধ্যে যে ম্যাক্সিমাম, তাহলে 1। বুঝা গেছে কি? বুঝছো? ইয়েস ম্যাম। ওকে, সবাই তো বলে না। তাহলে এফ নোট থেকে আমরা কি করব? এখন ব্যাকট্র্যাক করে তার প্যারেন্টে যাব। ব্যাকট্র্যাক করার সময় আমরা জানি কোনো আলফা বিটা নিয়ে কিছু হবে না, শুধু নোট ভ্যালু নিয়ে কাজ হবে। তাহলে এখানে গিয়ে দেখতে পাচ্ছি কে খেলতেছে? মিন খেলতেছে। তাহলে আমরা মিন যখন খেলবে, তার মানে তখন আমি শুধুমাত্র বেটা নিয়ে কাজ করবো। এখানে একটু আগে দেখে আসলাম, এখানে বেটা কত ছিল? ইনিশিয়াল ভ্যালু ছিল প্লাস ইনফিনিটি, আর এখন দেখো বেটা আপডেট হয়ে একটা নিউমেরিক্যাল ভ্যালু আসছে। কিভাবে আসছে দেখো, যেহেতু যেখানে আসতে কই প্লাস ইনফিনিটি আর 1 এর মধ্যে প্লাস ইনফিনিটি আর 1 এর মধ্যে কম্পেয়ার করে 1 পাইছি আমরা। হ্যাঁ, তো যখন আমি এই সাইডটুকু, এই যে লেফট এই সাইডটুকু নিয়ে কাজ করছি, তখন আমি কি বিটার একটা নিউমেরিক্যাল ভ্যালু পাইছি। এন্ড এগেইন আমরা দেখতে পাচ্ছি 3 is of course greater than 1, so which means it satisfies the pruning condition. বুঝতেছো? which means it satisfies the pruning condition. That means আমার কি করতে হচ্ছে? এই পার্টে সির যে রাইট চাইল্ড আছে, মানে ব্রাঞ্চ, শুধু চাইল্ড বলবো না, পুরো একটা ব্রাঞ্চ আমার প্রুন হয়ে যাচ্ছে। দেখতেছো? এটা আমার সার্চ করা লাগবে না। ক্লিয়ার? ইয়েস ম্যাম। তো দেখো কিভাবে আমাদের একটা এই ছোট্ট একটা ট্রি, সেখান থেকে আমরা কিছু নোড বা একটা ব্রাঞ্চ আমরা প্রুন করে ফেলতে পারি, যেটা কিনা আমাদের গেম সার্চের ক্ষেত্রে অনেক মানে টাইমটা অনেক এফিশিয়েন্ট করে দিবে। সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি এখানে, যে নোড ভ্যালু, যেহেতু আমার শুধুমাত্র সি এর একটা চাইল্ডই ছিল এফ, সো এটা নোড ভ্যালু 1 হবে।
অ্যান্ড ফাইনালি এ এর কত পাবো, এ নোট ভ্যালু ওর দুটা চাইল্ড থেকে ম্যাক্সিমামটা নিয়ে নিবে। তাহলে আগের মতো আমরা কিন্তু পাথটা ডিলিট করে দিতে পারি। এখন দেখো যদি এগুলো প্রুন না হতো, আমরা শুরুতে একটা কথা বলছিলাম না যে আমরা গেম ট্রি থেকে কিছু নোড বা ব্রাঞ্চ আমরা প্রুন করে ফেলতে পারি আলফাবেটের প্রুনিং অ্যালগরিদমের মাধ্যমে, বাট স্টিল আমার অরিজিনাল ভ্যালু যা আসার কথা, আমি ম্যাক্সের ভ্যালু যা আসার কথা সেটাই আসবে, কোনো হ্যাম্পার হবে না। সো তুমি যদি এখন এটাকে প্রুন না করে নর্মালি মিনিম্যাক্স চিন্তা করো, তাহলে দেখো কি হয়। ধরো এখানে দুটা কে আসছে, 2 আর 3, তাহলে কে যাবে 3। এখানে 5 আর 9 এর মধ্যে কে যাবে 9। এখানে 0 আর 1 এর মধ্যে কে যাবে 1। এখানে 7 আর 5 এর মধ্যে কে যাবে 7। আচ্ছা, এখানে মিন চলতেছে, তাহলে 3 আর 9 এর মধ্যে কে যাবে 3। এখানে 1 আর 7 এর মধ্যে কে যাবে 1। আর এখানে 3 আর 1 এর মধ্যে কে যাবে 3। দেখতে পাচ্ছ কি? তো তুমি যদি প্রুন নাও করতা, নর্মাল মিনিম্যাক্স স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতা, এতখানি সময় নিয়ে পুরা গেম ট্রিটা সার্চ করতা, স্টিল তখনও তুমি 3 পাইতা। আর এখন আমরা প্রুনিং অ্যাপ্লাই করে কি পাইছি, আমরা পুরো একটা ব্রাঞ্চ আমরা স্কিপ করতে পারছি, একটা নোড আমরা স্কিপ করতে পারছি, বাট স্টিল আমাদের ভ্যালু যা আসার কথা ম্যাক্সে সেটা পেয়েছি। বুঝতে পারছো? यस ম্যাম, ক্লিয়ার। তো এইটা এভাবে আমাদের কি করে, আলফাবেটের প্রুনিংটা আমাদের রিয়েল গেম ট্রির ক্ষেত্রে এতটা এফিসিয়েন্সি নিয়ে আসে। যে কোনো গেম দেখবা যে গেম মানে সেখানে আলফাবেটের প্রুনিং থাকবেই। মিনিম্যাক্স স্ট্র্যাটেজি উইথ আলফাবেটের প্রুনিং থাকবেই, মাস্ট থাকা লাগবেই। গেম মানেই তোমার এই অ্যালগরিদম আসবেই। তোমরা বেশ কিছু গেম নিয়ে যদি একটু সার্চ করো, পড়াশোনা করো, দেখবা যে সেখানে মিনিম্যাক্স স্ট্র্যাটেজি উইথ আলফাবেটের প্রুনিং এই অ্যালগরিদম থাকতেই হবে, বিশেষ করে যদি সেটা মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট হয়। তো এইখানে এটা বুঝছো তো সবাই না? এটা নিয়ে আমার টেনশন ছিল, এটা যদি ভালো মতো বুঝে যাও থিওরিটিক্যালও তুমি সলভ করতে পারবা, এন্ড গেম তো ল্যাবে একটা থাকবে। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাস্ট ডায়াগ্রাম, মানে ভিজুয়ালি যদি কখনো বলি যে একটু কম মার্কসের এক্সপ্লেনেশন, ডিটেল এক্সপ্লেনেশন বা ডিটেল সিমুলেশন হলে তোমার কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। আর যদি এরকম হয় যে একটা ফিগারের মধ্যেই তুমি যে আপডেট করে দাও, আমি একটু আগে কালার টালার বললাম না যে ডিফারেন্ট কালার ইউজ করে আপডেট কিভাবে হচ্ছে সেগুলো দেখায় দেওয়া, তো সেটা হচ্ছে তোমার যে ভিজুয়াল মানে ডায়াগ্রামের মাধ্যমে, হ্যাঁ ডায়াগ্রামের মাধ্যমে একটার মধ্যে তুমি আপডেট করে দেখায় দিতে পারো। সো এটাও তোমরা আগের মতো একটু প্র্যাকটিস করতে পারো যে কিভাবে হচ্ছে। এবং প্রুন পার্টটা, এখানে প্রুন পার্টটা হচ্ছে যেরকম ডাবল ইয়া দিয়ে দেখা দিচ্ছে যেগুলো প্রুন হচ্ছে, হ্যাঁ এই যে এখানে এটা প্রুন হচ্ছে। তো এটা ইন্টারেস্টিং না যে আমাদের প্রুনও করলাম, আবার কিন্তু ম্যাক্সের যে মেইন ভ্যালু সেখানে কোনো ইয়া হবে না, ইফেক্ট পড়বে না। সো এইভাবে দেখো মানে প্রুনিং করার পরে ওই যে শুরুতে আমরা ইয়া করছিলাম না, মনে আছে যে চেজের ক্ষেত্রে তোমার ব্রাঞ্চিং ফ্যাক্টরের ভ্যালু কত ছিল 35, ওটা দেখো 6 এ নেমে আসছে, মানে কাইন্ড অফ তোমার হাফ। হ্যাঁ ওটা ছিল বিগ অফ বি টু দি পাওয়ার ডি, আর এখন হচ্ছে বিগ অফ বি টু দি পাওয়ার ডি বাই 2, মানে হাফ 50% নেমে আসছে। এতটা এফিশিয়েন্ট করা যায় এই অ্যালফাবেটিক প্রুনিং দিয়ে। সো এটাই ছিল আমাদের অ্যাডভার্সারিয়াল সার্চ। তার মানে এখানে যদি আমি ফ্রম দ্য টপ চিন্তা করি দুটো, একটা হচ্ছে সিম্পল মিনিম্যাক্স স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে তোমার মিনিম্যাক্স স্ট্র্যাটেজি উইথ প্রুনিং। হ্যাঁ মানে এখানে তুমি কিন্তু মিনিম্যাক্সও চালাচ্ছ এবং প্রুনিংও চালাচ্ছ, আলফাবেটা প্রুনিং। শুধু প্রুনিং না কিন্তু, তাই না? যখন তুমি আলফাবেটা নিয়ে কাজ করতেছো তখনও কিন্তু তোমার মিনিম্যাক্স এর কনসেপ্ট আসতেছে। আবার যখন নোট ভ্যালু ক্যালকুলেট করতেছো তখনও তুমি মিনিম্যাক্স কিন্তু অ্যাপ্লাই করতেছো, তাই না? ওদের মধ্যে ম্যাক্সিমামটা নিচ্ছ, ওদের মধ্যে মিনিমামটা নিচ্ছ, এরকমই তো। সো এটাকে আমরা বলবো যে মিনিম্যাক্স উইথ আলফাবেটা প্রুনিং। সো কারো কোনো কোশ্চেন আছে? এটা একটু ভালো মতো আমি আপলোড দিয়ে দিব না, ভালো মতো পড়ে ফেলবা। খোলার পরে যারা সিটি 2 তে খারাপ করছো এটার উপর সিটি 3 তে মানে সিটি 3 নিব আলফাবেটা প্রুনিং এর উপরে, তখন এটাতে যদি ভালো করো তাহলে ওটা বাদ হয়ে এই মাসটা চলে আসবে।
তোমাদের এটা নেক্সট হচ্ছে আচ্ছা কত 23 ম্যাম সেকশন বি ও সরি বি খুলছি তোমাদের পরে বি ফেলছিলাম এই জন্য তো আমার নোটিফিকেশন ওঠে সর্ট হচ্ছে 23 আচ্ছা ফাহাদ নাই না দেন হচ্ছে রেজওয়ান জাহিদুল ইসলাম কি ব্যাপার ওরা নাই কেন মুশফিক ইয়েস ম্যাম জাহিদের কি হলো আলিফ ইয়েস ম্যাম দেন হচ্ছে মোনেম সকাল প্রেজেন্ট ম্যাম জান্নাতুল ফেরদৌস আছে